আজকে আমাদের ব্যাংক গার্ডেন্সকে নিয়ে আড্ডার ৫ নম্বর পর্ব। আজকের পর্বে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট বোধ হয়, কারণ এটা প্রায় আমার সমসাময়িক পর্ব। এই পর্বে আমরা পাবো আমাদের ঠিক ওপরে যেসব দাদারা, কাকাদের পর্ব থেকে আস্তে আস্তে দাদাদের পর্বে আমরা নেমে এসেছি। আমাদের ঠিক মাথার ওপরে যেসব দাদারা আমাদের একেবারে বটগাছ অশ্বত্থ গাছের মতন করে ধরে রেখেছিলেন, ছায়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, ডিসিপ্লিন দিয়ে, স্নেহ দিয়ে, সেই সব দাদাদের কয়েকজনকে, আর আমার একেবারে সমবয়সী বন্ধু যাদের সঙ্গে অনেক দুষ্টুমি, অনেক ভালো কাজ, অনেক চুপি চুপি মন্দ কাজ, আর আমার ঠিক জুনিয়র কিছু ছেলে যারা আমাদের প্রত্যেকের ভাইয়ের মতন দাদা ভাই সম্পর্কের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। প্রায় ৫০ বছর কেউ কেউ একসঙ্গে কাটিয়েছি। তাদের নিয়ে আজকের আড্ডা, পুরানো সেই দিনের কথা, পঞ্চম। আজকের আড্ডার সূত্রধর হচ্ছেন স্বদেশদা, আমাদের ভীষণ ভালোবাসার, ছোটবেলায় একটু ভয় পাওয়ারও সেই স্বদেশদা এখন আর আমাদের পাড়ায় থাকে না, একটু দূরে থাকে, কিন্তু ডাকলেই স্বদেশদাকে অত্যন্ত আন্তরিকভাবে পাওয়া যায়। কাউকে কাউকে পাওয়া যায় না যখন, তখন স্বদেশদাকে এই পাওয়াটা আমাদের আরও অনেক বেশি ভালো লাগার। স্বদেশদা, শ্রী স্বদেশ বন্দ্যোপাধ্যায় আজকের সূত্রধর। কে চাঁদু, কেমন আছিস? হ্যাঁ, এই চলে যাচ্ছে রে ভাই। বাহ, আগে তো অনেকেই এসছে দেখতে পাচ্ছি। হ্যাঁ। বাপ্পা ভালো? হ্যাঁ ভালো। রমেশ ভালো আছে। কেমন চলছে? আচ্ছা, আমরা এখানে সুরেশ, মনোদীপ, মন্টি বড় হয়ে গেছিস তো, হ্যাঁ? অনেকদিন মধ্যে বন্যা, হ্যাঁ, ভালো আছে। ঠিক আছে। মনু, টুটুল, দুটো বাচ্চা আছে। সাধু কি সাধুই রয়ে গেছিস না কিছু অসাধুতা করিস এখন? আচ্ছা, আমরা তো আজকে তো আড্ডা মারবো, বহুদিন বাদে তোদের সবার সঙ্গে দেখা, অনেক কিছু জানার ইচ্ছেও যেমন আছে, কিছু পুরোনো কথা নিয়ে আমরা একটু আলোচনা করবো। কারণ সত্যি কথা বলতে কি, এইটা খুব নস্টালজিক লাগে। ব্যাংক গার্ডেনে যখন আমি আসি তখন আমার মনে হয় যে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। একসময় মনে হতো যে এইখানে যে 7টা পরিবার ছিল, এ প্রত্যেকটাই বুঝি আমার পরিবার। আমি কখনো কখনো গল্প করে মজা করে বলতাম আমাদের বন্ধুবান্ধব পরিচিতদের যে আমার যদি কোনোদিন বাড়ির সবাই বাইরে চলে যায়, হয়তো আমার খাওয়ার কোনো দিন কোনো অসুবিধা হবে না, থাকার অসুবিধা হবে না। কারণ আমি যে কোনো ঘরে গিয়ে যে কোনো দিন 1 মাসের পর মাস থেকে যেতে পারবো, এবং অতি আদরে তার বাড়ির ছোটো ছেলের মতোই। এই যে ব্যাপারটা, এটা আমার মনের মধ্যে কিন্তু এখনও রয়ে গেছে বিশেষ করে। আর সেইগুলো থাকার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তারা যেরকম বড়রা ছিলেন, তার সঙ্গে সঙ্গে তোরাও ছিলি। কিন্তু আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু চাঁদু যেমন ছিল, অতি স্নেহের বাপ্পা, সাধু, টুটুল, মনু, মনটি খুবই ছোট, মনটিকে তো আমরা জন্মাতে দেখেছি, হ্যাঁ, মনোদীপ, সুরেশ, রমেশ। তোদের নিয়ে আজকে আড্ডা মারবো। তোদের মনের কথা, তোদের নিজেদের কথা এক একজন একটা করে বলবি, এবং যতটা সম্ভব আমরা পুরনো দিনে চলে যাব। কারণ আমরা পুরনো দিনটাকেই বেশি করে জানতে চাইছি এবং মনে রাখতে চাইছি এবং ধরে রাখতে চাইছি। তবে তার আগে এই দীর্ঘ দিনের মধ্যে আমাদের মধ্যে অনেক চেনা পরিচিত তারা কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে। বিশেষ করে আমার তো খুবই মনে দুঃখ লাগে যখন মনে করতে পারি আমাদের ঘনিষ্ঠ বন্ধু ছোট্টু, অমু, বাবু, এমনকি আমাদের এখানে এসে বন্ধু হয়ে গেছিলেন নতুন, যিনি এখানে হোমিওপ্যাথিক ডাক্তারি করতেন, তারা আজকে চলে গেছে। সবচেয়ে দুঃখ লাগে যখন আমাদের থেকে ছোট বয়সে ছোট সেই কমলেশ আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছে। আমাদের থেকে একটু বড় কিন্তু বন্ধু ভর্তিও ছিল রামাশঙ্কর, ও চলে গেছে। তারপরে তো অনেক কাকা কাকিমা বড়রা প্রত্যেকে চলে গেছে। তাদের নাম করতে গেলে তো দীর্ঘায়িত হয়ে যাবে। তারা হয়তো সময়কালে গেছেন বলে হয়তো ওইটা থেকে অতটাই হয়নি, কিন্তু আমি আগে যাদের নাম বললাম তাদের জন্য সত্যি আজকে খুব মনে খুব কষ্ট লাগে। আমরা একটা কাজ করি না, আজকে আমরা তাদের স্মৃতি এবং শ্রদ্ধার জন্য একটু কিছু এখানে আমরা একটু সামান্য একটু পুষ্প দিয়ে তাদের শ্রদ্ধাকে জানাই। দেখেছেন এখানে সবাই এটা রাখুন।
খাওয়ার জায়গা নেই, একটু বসে বসে অসুবিধা হচ্ছে। ঠিক দিয়েছে। আমরা রবীন্দ্রনাথের সেই পুরোনো সেই দিনের কথা গানটা যখন শুনি, আমার নিজের ব্যাঙ্গাডিনে আসার আগের একটা স্মৃতি মনে পড়ে যায়, যেখানে সত্যি আমি জন্মের থেকে প্রথম 8টা বছর আমার গ্রামে কেটেছিল। সেই গ্রামে আমরা ছোটোবেলায় ঘুম থেকে উঠে বন্ধু বান্ধব মিলে সত্যিই কিন্তু চলে যেতাম ধরে যে একটা বকুল গাছের তলায়। সেখান থেকে কিছু বকুল ফুল আমরা সবাই যে যাতে করে পারতো, মেয়েরা ফ্রকের কোচরে, আমরা পকেটে করে নিয়ে আসতাম। নিয়ে এসে প্রত্যেকের বাড়িতেই তখনকার দিনে যেরকম হতো, কিছু ঠাকুরের কাছে কিছু পড়ার জায়গায় রেখে পড়তাম। তো তখন হয়তো এই গানটার মানে বুঝতাম না, কিন্তু আজকে এইখানে এসে দাঁড়িয়ে ওই গানটা মানে বুঝতে পারছি যে সেটা এই গানের প্রসঙ্গে যখন এসে গেল তখন একটা খুব মজার কথা মনে পড়ে গেল। হয়তো তোমরা বাকিরা কতটা মনে করতে পারবে যে না, কিন্তু চাঁদও মনে করতে পারবে। আমরা একবার মারিচ সংবাদ নাটকটা করেছিলাম নিজেরা এখানে। সেই সময় মারিচ সংবাদে প্রচুর ভালো ভালো গানের ব্যবহার ছিল, তখনকার দিনে হতো। তো সেইখানে একটা জায়গা ছিল, সেখানে ঠিকমতো বলতে পারতো না। বিজন বলে আমাদের একজন বন্ধু ছিল, উনি ও দক্ষিণ ভারতীয় ছিল, কিন্তু এখানেই বড় হয়েছিল বলে বাঙালি ছিল প্রায় বলা চলে, কিন্তু ওই একটু অসুবিধা ছিল, টান ছিল। ওই জন্যে আলটিমেটলি মেরি বাবার জায়গায় উড়ি বাবা তো এটা কিন্তু আমার বহুদিন আগের ঘটনা, কিন্তু আমার এখনো পরিষ্কার মনে আছে যে মেরি বাবা বলে গানের যে সুরটা ছিল, মেরি বাবা করে একটা মানে শুধু ওই সার পা ধরে দুবার করে একটা শব্দ করে করতো। সেই মেরি বাবার জায়গায় কিন্তু বিজন গাইতো উড়ি বাবা। তো সেটা আমাদের কাছে খুব একটা আনন্দের ঘটনা ঘটতো। গান নিয়ে যখন তুমি বললে, তখন তোমার ওই সাজানো বাগানে সুবল কাকার একটা গান ছিল গলায়, হ্যাঁ, সেই সুবল কাকা ভূতের রোলের পাঠ করেছে নেমে, তারপরে সাজানো বাগান বাঞ্ছারামের বাগান যেটাই বলছি, তাতে ওই সেই কি গানটা ছিল, নামটা ঠিক মনে পড়ছে না, বধূ পড়ো পড়ো মালা পড়ো না কি একটা গান ছিল, বধূ ধরো ধরো মালা পড়ো, বধূ ধরো ধরো মালা পড়ো, হ্যাঁ সেই গানটা ছিল। সেটাও কিন্তু খুব বিখ্যাত হয়েছিল, সুবল কাকার গলা, হ্যাঁ কেঁপে কেঁপে গান। এই সুবল কাকার যে কথা, একটা অন্যরকম টান ছিল, কাঁপানো আওয়াজ। এই সুবল কাকার কথা যখন এলো তখন মনে পড়ে গেল বহু ছোটবেলার কথা। তখন আমরা ক্লাস 9-এ পড়ি, 1967 সাল। একটা কথা মনে হইলো, হ্যাঁ পাখা ঘুরবে সাই সাই, তোরা ঘুরবি বাই বাই। সুমনের উপরে কোনো অত্যাচার করেছে, ওর বাবা বলে তোদের পাখায় বেঁধে দেবো, পাখা ঘুরবে বাই বাই। তখন সুবল কাকা উনি তখন ছোট্টুদের বাড়িতে ছোট্ট অঙ্কে পড়াতেন। আমরা তখন জাস্ট এসছি সে সময়, আজ মানে ছোট্ট কিছুতেই ওনার কাছে মন দিয়ে পড়বে না। আর ওনার উনি প্রত্যেক দিন যে ওকে কেন পড়াশোনা ঠিক মতো করা উচিত আর কেন করা না করলে কি হবে, এইটা বলতে বলতেই পাঁচ সময় চলে যেত। তো ছোট্টরা বলতো, একদিন পরীক্ষার রেজাল্ট যখন করা ভালো হয়নি, ছোট্টকে যখন জিজ্ঞেস করি যে কিরে তোকে এরকম করানো হচ্ছে, বাবা দিচ্ছে, বললো কোথায় পড়ানো হচ্ছে, কেন পড়া উচিত সেটা বলতে বলতে সময় চলে গেল, পড়ানোটা হলো কখন। তো এইগুলো এখন এই ছোটবেলার কথা যখন মনে পড়ছে, আমি যখন এখানে এলাম তখন হয়তো আমি 12-13 বছর বয়সের ছেলে। তার আগে আমি বড়নগরে ছিলাম। বড়নগর তো যদিও খুব ঝাঁ চকচকে শহর না, কিন্তু কলকাতার থেকেও পুরনো শহর। সেই জন্যে ওখানে কিন্তু এই যে 1946 দিকে যে পরিবেশ যে ছিল, রাত্রিবেলা শেয়ালের ডাক, কোথায় কোনো আলোর নেই, আমাদের যে মাঠটা ছিল ওই মাঠের উল্টো দিকে আমরা যখন প্রথম আসি তখন তো হ্যারিকেন ইউজ করি, খেলা আছে, আমরা হ্যারিকেন ইউজ করি, খেলা আছে মাঠের উপরে সাঁওতাল পাড়া ছিল, সাঁওতাল পাড়া ছিল মাঠের উপরে। এখানে ছিল হচ্ছে ছোট 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 সুন্দর করে বাড়ি, প্রত্যেকের বাড়ির সামনে কিছু কিছু বাগান ছিল। এবং তোর এতে ওই জিবু কাকিমা পরে যেটা আমরা পরে প্লটিং হলো, জিবু কাকিমা পরে নেওয়া হলো।
আর আমাদের যে একটা পরে নেওয়া হয় এখন যে মাঠটা দুটো পরে না এখন যে এখন যে মাঠটা দেখতে পাচ্ছিস তোরা, কান্ডুস্বামী অসীম চারটে আর এদিকে চারটে। এই ওই এ আছে কেন চারটে হ্যাঁ, ওদিকে হ্যাঁ এখন যে মাঠটা দেখতে পাচ্ছিস সেই মাঠটা আসলে পুকুর ছিল। না তোরা দেখিস, তুই তো আসলে আসিসনি। আরে পুকুরটা যখন ঘুরতে যাচ্ছে সেটা পুকুর ছিল। তারপরে তখন মানে কতটা কি এইসব এই বাড়ি করার জন্য এগুলো কেটে প্রথমে গাবিজ দেওয়া হলো, গাবিজ দিয়ে পুকুরটাকে আস্তে আস্তে ভরানো হলো। তারপরে যখন একবার কি হলো, তখন এখানে গঙ্গার পরিমাটি কাটা হতো, আদি গঙ্গার ওখান থেকে তখন আমাদের এখানে অনেক পয়সা আমরা ভালো হ্যাঁ, আমাদের এখানে তখন বাচ্চুদার বাবা খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন, উনি ওখানে সব হিসাব করে ক্যালকুলেশন করে করে দিলেন। ওইখান থেকে মাটি এনে মাটি ফেলা হলো, মাটি ফেলার পরে আপনার বাড়ির তলা দিয়ে মাটি কাটা হয়েছে, সেই মাটিগুলো সব ফেলা হলো। মাটি ফেলে আমরা বাউজনি বাজার ছাড়িয়ে অশোক পার্ক, এখন তো ওখানে বাড়িঘর হয়ে গেছে, অশোক পার্কে মাঠ ছিল, ওখানে বড় হেভি রোলার ছিল। ওই রোলার আমরা কয়েকজন মিলে চালু ছিল, তার মধ্যে একজন টানতে টানতে এই পুরো উষা ব্রিজের ওপর দিয়ে তুলে নিয়ে এসে এই মাঠে নিয়ে এসে, এই রাস্তাটা ছিল না তখন, ওই নবারণে ঘুরে ওই আসতো। উষা ব্রিজের ওখান দিয়ে তুলে নিয়ে এসে এই মাঠে এনে এই মাঠ আমরা তখন রোল করতাম, শুধু ছেলেরা, কোনো সাথে কোনো কেউ ছিল না, শুধু আমরা ছেলেরা মিলেই করতাম। আর আমাদের সেই সময় জল খাওয়ার ছিল হচ্ছে উল্টো দিকের পেছনে, এই যে গোপালদের বাড়ির মাঝখানে বিশাল একটা জামুল গাছ ছিল। আমরা সেই জামুল গাছে উঠে করতাম, জামুল পাততাম, জামুল খেতাম আর রোলিং করতাম। অনেক বছর ছিল। তোর নিচে আমাদের মাঠের পাশে তিনটে নারকেল গাছ ছিল তো এই সাইডে। সে তো পরে আমি যে এইটা মাঠ যখন তৈরি হয়ে গেল, তারপরে এখানে কিন্তু আস্তে আস্তে করে আমাদের খেলাধুলোর যে ব্যবস্থা, তার আগে কিন্তু আমরা কিন্তু স্কুল থেকে এসে দৌড়ে চলে যেতাম অশোক পার্কের ওই দিকে খেলতে। তখন এখানে মাঠ ছিল, ছিল এখানে তিনটে মাঠ ছিল। তো এই তো ওই যেটা জ্যোতি মিস্ত্রি এখন আছে, এখন মনে হয় পুরো খালি ছিল, ওইটাতে আমরা ভলিবল আর খেলতাম, ব্যাডমিন্টন। এই কল্যাণদার বাড়ির একটা পুরো খালি কল্যাণদার ছিল। বাড়ির ওখানে তোমরা আরেকটা জায়গায় ব্যাডমিন্টন খেলতে, সেটা হচ্ছে সমরকাপুরা যেখানে এসেছে ওইটা শেষে, শেষে এটা একদম শেষে, নাইটে তোমরা বের হয়ে যাবে। ওইটা একদম শেষে। ব্যাঙ্গানেনে তিনটে জায়গা ছিল, একটা ছিল হচ্ছে ওই বড় মাঠটা ছিল মাঠ, মাঝখানে যে জায়গাটা একদম ওইখান থেকে শুরু করে কেএস মনিদের বাড়ি পর্যন্ত ওইটা পুরো ফাঁকা ছিল। আর একটা ওইখানে গোল্ডেন কাকুদের বাড়ি থেকে সুবল জেঠুর বাড়ি। স্বদেশ, তোর মনে পড়বে বোধহয় যখন হিরকদা এই সুমনাদির বাড়িটা যেমন ছিল না, হ্যাঁ, তখন ওখানে ওইখানেই আমরা ফুটবল খেলেছি। ওখানে ফুটবল খেলেছি। এমনকি বাচ্চুদার বাবা ওই 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 মানে ওই মাঠে রাবারের বলে আমরাও খেলেছি। কেন ওই মাঠ কেন? যেখানে কল্যাণ চাঁদের বাড়িটা হয়েছে, যেখানে ধরতেদের বাড়িটা ছিল, ওটা তো ছিল। ওই মাঠেও তো খেলা হয়েছে। তার আগেকার কথা ওটা, তার আগেকার কথা। তারও আগে তোরা যখন এলি, তোদের বাড়িতে যখন এলি তোরা, নীলুদের বাড়িতে হ্যাঁ, খেলেছি আমরা। তোদের বাড়িতে না, কাকার বাড়িতে। হ্যাঁ কাকার বাড়িতে, হিরকদার বাড়িতে তোরা যখন এলি, হ্যাঁ। তার আগে ওইখান দিয়ে ফাঁকা ছিল, ওই বাড়িটা ছিল না যখন, তখন ওই মাঠে এরকম মনে আছে আমার বাবা বারান্দায় বসেছিল, একবার বলের বল লেগে শট গেল। দিয়ে মাথায় লেগে মাথায় লেগে পড়ে গেল। গেল। এটা অনেক বাজে, এটা 1967 এর জুলাইতে বাবা মারা যায়, মানে তার আগের ঘটনা আমি বলছি। আচ্ছা আচ্ছা। এটা 96, তখন আমরা রবারে এই ছোট বলে খেলতাম, সেই বল যদি কারো গায়ে লাগতো তার অবস্থা সত্যি খুব শোচনীয় হয়ে গেল। ওই সময়ে একটা যেটা ছিল যে যে কোনো কারণেই হোক ব্যাঙ্গানেনে সবচেয়ে যেটা ভালো যেটা ছিল যে ব্যাঙ্গানেনে কিন্তু তখন ব্যাঙ্গানেনে একাধিক বাড়ি ছিল না, না, অনেক ফাঁকা জায়গা ছিল। না একাধিক বাড়ি ছিল না, যেটা ছিল সেটা কিন্তু লোকের থাকার জায়গা ছিল, বাড়ি একটাই ছিল, হ্যাঁ, একটাই ব্যাঙ্গানেন ছিল, হ্যাঁ। ব্যাঙ্গানেন একটাই ছিল, একটাই পরিবার ছিল, একটাই পরিবার ছিল। তখন কোনো বাড়ির বড়রা কখনো ভাবতো না যে একে আমি কিছু বলবো কি বলবো না, আমরা কোনোদিন ভাবতাম না একে কেউ কিছু ভাববে কি ভাববে না। আমি তো তখনকার দিনে আমাকে যে কোনো কারণে হোক লোকে জানতো ভালো ছেলে, পড়াশোনায় ভালো ছিল, হয়তো খেলাধুলোয় ভালো ছিল, লোকের কথাবার্তাও শুনতাম। কিন্তু সহজাত কারণেই ওই সময়কার বয়সে আমিও সিগারেট খাওয়া শিখি স্কুলের শেষ প্রান্তে যে, কিন্তু তখন যেটা ছিল আমাদের মধ্যে যে যে জিনিসটা ভেতরে কাজ করতো, যেটা ভেতরে ঢুকে গিয়েছিল, সেটা হয়তো পারিবারিক এবং ব্যাঙ্গালের সামগ্রিক পরিবেশের জন্য হয়তো। একটা সিগারেট খেতে গেলে ইস্টবেঙ্গল ক্লাবের পেছন দিকে, মাঠের পেছন দিকে চলে যেতাম, একটা চালা আসছে বিহারের চালা, যেগুলো দেখবেন আমাকে, সে যেহেতু বয়সে বড় সঙ্গে সঙ্গে ফেলে দিত। তখন ওই যে ব্রহ্মপুরে, আমরা ব্রহ্মপুরে একটা সিগারেট খাবো, 3 পয়সা সিগারেটের দাম, কিন্তু হ্যাঁ কিন্তু খরচা হতো আমাদের 1 টাকা।
কেননা খরচা হতো ওই পেঁয়াজি খেতাম, ওই খেতাম, ওই সব খেয়ে যাতে মুখে গন্ধ না থাকে। চাঁদু ভুলে গেছে এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যেতাম সুখেন দাসের বাড়ি ছাড়িয়ে। ওই মাঝখানে যখন বেলফুলের চাষ হতো, বেলফুলের গাছ থাকতো, একটা সিগারেট খেয়ে মোটামুটি 100টা বেলফুলের পাতাকে শেষ করে মানে এরকম মানে ছিল। বাড়ি ফেরা হতো। তো এইগুলো ছিল ছিল পাতা ফাটার দুদিন আমার মনে পড়ে কেষ্ট আমার কথা ওই বারান্দায় দাঁড়িয়ে ভয় দেখাবে আমরা বাড়ির পেছন দিয়ে রাজার বাড়ির পেছন দিয়ে ফাঁকা সনাতন দত্ত বাড়ি থেকে এই দিক দিয়ে বেরিয়ে আসতো দারুণ ক্যারেক্টার ছিল। এবার তোমার একটা কথা বলি যে পুজোটা যখন আগে হতো এই কল্যাণ সেনগুপ্ত বাড়ির ওখানে পুজোটা হতো, আমরা যখন এই একতলা বাড়িটাতে ছিলাম আমাদের বাড়ির সামনে একটা নিয়ে নেওয়া হতো ফল প্রসাদ রাখার জন্য, আর কেষ্টমার ঘরটা নেওয়া হতো মাইক বাজানোর জন্য। এবার রাত্রিবেলা পুজোর মানে আমাদের মেন ছিল যে রাত জাগবো। এবার রাত জাগছি, বসে আমরা গল্প টল্প করছি, কেষ্টমাস শুয়ে আছে। কেষ্টমাস রাত্রিবেলা 2-3বার উঠতো বাথরুমে যাওয়ার জন্য, এবং এই বাথরুমে যাওয়াটা জায়গাটা ছিল হচ্ছে রবিজাকাদের বাড়ি এবং সে ভট্টাচার্যের বাড়ির মাঝখানে প্যাসেজটা আছে ওই ভেতর দিকে। এবার কি হয়েছে, আমরা ওখানে আড্ডা মারছি, কেষ্টমামা উঠে চলে গেছে বাথরুম। এবার আমরা প্ল্যান করেছি যাই এটা কিছু মজা করি কেষ্টমার সঙ্গে। আমি কি করেছি, এই সোজা কেষ্টমান বিছনায় ঢুকে গেছি মশারি হ্যাঁ দিয়ে পুরো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে চুপ করে। কেষ্টমামা এসছে, ও সবার সঙ্গে দেখে বিড়ি টিড়ি খেয়েছে, খেয়ে টেয়ে এবার লাইটটা অফ করে দিয়ে মশারির মধ্যে ঢুকতে গিয়ে ছোঁয়া লেগে যায়। বলছে এই সবাইকে ভয় পেয়েছে, তো ভয় পেয়ে সবাইকে ডাকছে। এবার সবাই যে ছুটছে, কিন্তু কেউ তো নেই। বলছে না মানে কেউ আছে, বলছে না কেউ নেই। ও আবার ঢুকে আবার ওই তো বলো ওই তো রয়েছে। এবার আমি আর হাসি চেপে রাখতে পারছি না, আমার তো দমন হয়ে আসছে। কিছুক্ষণ বাদে সবাই বলছে না কেউ নেই, ও বলছে না আছে। এবার যেই ঢুকেছে না আমি ওকে হেসে দিয়েছি। ওর তখন এমন রাগ হলো। আমার সবাইকে ভয় দেখা এই কথা বলে স্বদেশ যেটা বলছিল যে আমরা সবাই 51 ছিলাম, আমার মনে পড়ে যে ক্রিকেট খেলা যখন হবে আমরা পিনি কাকিমাকে গিয়ে মানে তখন কি মানে জোর বাই ফোর্স পিনি কাকিমাকে গিয়ে বললাম কাকিমা আজকে আলুর দম করতে হবে কারণ আমাদের খেলা আছে আজকে। কাকিমা বা কাকাকে দিয়ে 2 কেজি আলু ছোট ছোট তখন নতুন আলু দিয়ে কাকিমা করে দিল। মানে আজকে স্বদেশের বাড়িতে গিয়ে আমি খাবো উইদাউট নোটিসে খেয়ে আসবো। কিংবা স্বদেশ জল খেতাম কুকুরের না, জল বলছি আর স্বদেশ আমার বাড়িতে আসবে এরকম মানে জানলা দিয়ে মনে খেলা হচ্ছে আর জল খাচ্ছে। এই খেলা প্রসঙ্গে বাপ্পা 1 মিনিট এই খেলা প্রসঙ্গে বলছি, আমাদের এই খেলার মধ্যে কয়েকটা খেলা খুব ছিল হচ্ছে মানে একদম সেলিব্রেশন গেম হতো, যেরকম মহালয়ার দিন সকালবেলা, হোলির দিন সকালবেলা। এবং সেই খেলার যে কি ভ্যালু ছিল আমি একটা উদাহরণ দিই। আমার দাদা তখন ব্যাংক অফ বরোদা জামশেদপুরে রিজনাল ম্যানেজার। ও জামশেদপুর থেকে রাত্রি 2টোর সময় ট্রেন ধরতো, ধরে মর্নিং এসে পৌঁছতো হাওড়া স্টেশনে, সেখান থেকে ট্যাক্সি করে এসে এই খেলায় পার্টিসিপেট করতো। এইটা ছিল হচ্ছে। আর ওই সময় খেলা তোদের খেয়াল নেই, তোরা ছোট ছিলি, মানে মানে খুবই ছোট ছিলি, সেই জন্যে সেই সময় ওই খেলার জন্যে ওই সেলিব্রেশন গেমের সকালবেলা আমাদের জল খাবারটা কে খাওয়াবে বৌদিদের মধ্যে কম্পিটিশন থাকতো, বিডিং হতো এবং একবার এক বৌদি করে জল খাবারটা খাওয়াতে। মানে এইটা ছিল হচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। জুনিয়র ক্রিকেটে তো আমাদের লাঞ্চ হতো, টি হতো, খেলা শেষ হতো। হ্যাঁ কোনো সময় হয়তো মাটন স্টু, চিকেন স্টু এগুলো হচ্ছে। এখানে খেলছে কে অরুণ কাকা, সুব্রত কাকা এরা খেলছে। আর আরো একটা জিনিস যেটা বন্ধ হয়ে গেছে, যেটা আমার খুব মানে এখন খুব আমরা মিস করি, আমরা সব ছোটবেলায় যারা ছিলাম সবাই পেয়েছি সেটা হচ্ছে বিজয়া দশমীর পরে কারো রাত্রিবেলা বাড়িতে খেতে লাগতো না। সারা পাড়া ঘুরে প্রত্যেক বাড়িতে খাওয়া মোটামুটি মাথায় উঠে যেত এবং বিভিন্ন রকমের ফিক্সড মেইন আজকের দিনে এই বিজয়া দশমীর কথা যখন উঠলো, দু তিনটে ঘটনা খুব ছোট ছোট ঘটনা খুব মনে পড়ছে, যে আমাদের 2-1টা মনে পড়াতে মানে একটু নস্টালজিয়া লাগছে, দুঃখ লাগছে। প্রথমেই বলি ছোট্টুর কথা। একবার আমাদের বিজয়া দশমীর সময় একবার আমরা সিদ্ধি তৈরি করেছিলাম। সে সিদ্ধি মানে সেই রাজকীয় সিদ্ধি তৈরি করা হয়েছিল, তার মধ্যে সমস্ত ভালো জিনিসের সঙ্গে যাতে নেশা প্রচুর পরিমাণে হয় সেটারও ব্যবস্থা করা হয়েছিল। এবং সেটা করা হয়েছিল চাঁদুদের বাড়িতে, রত্নাদিকে অনেক ধরে ভিতরে রত্নাদিকে জোর করে দিয়ে মানে ওই অ্যারেঞ্জমেন্টটা করিয়ে আমরা সব জোগাড় করে দিয়েছিলাম। এবার না চাইলে আমরা যারা ছেলেরা
সবাই খেয়েছি, খেয়ে তখন বিসর্জন তো হচ্ছে আমাদের ওই চাকিবাবুর বাড়ির সামনে। হ্যাঁ, ওই তো। এইখান থেকে দূরত্ব হচ্ছে, দূরত্ব হয়তো 1 কিলোমিটারও না, কিন্তু 6 ঘন্টা লাগতো, প্রায় 5-6 ঘন্টা লেগে যেত। এত আনন্দ করে তখন তো এদিকে বেশি পুজো হতো না, ব্যাঙ্গার্ডেনও হতো, ওইদিকে পোস্টাল কলোনিতে হতো, ওদিকে পুজো হতো, ওইখান থেকে এসে তারপরে তুই যেটা বললি যে আমাদের প্রত্যেকের বাড়িতে মানে না গেলে পরে লোকে তারপরে কিন্তু তুমি দেখা করতে পারতে না, মানে বকাবকি খেতে হতো। তা এইবার গেছি, সেদিন তো সিদ্ধি খেয়ে নিয়েছি আমরা সবাই, তো যে যা পাচ্ছে সে যা দিচ্ছে তার থেকে বেশি খেয়ে যাচ্ছে। এখন মনে আছে এবার ছোট্ট যে একটা জায়গায় বলেছে যে আমি কাদের বাড়িতে নাম বলছি না, আর সেটা বলাটা শোভনীয় হবে না আমার পক্ষে, তো সেখানে গেছে, তো দিয়েছে মিষ্টি, হতো যা দিয়েছে মোর দ্যান অ্যাডিকুয়েট ফর বিজয়া। কিন্তু তখন তো অ্যাডিকুয়েটের ব্যাপার নেই, আমরা তখন তো সিদ্ধি পুরো খেয়ে নেচে খুদে আমাদের তো, আর তখন বয়স কত 20 থেকে 25-এর মধ্যে সবাই বেরি করছে, বা তারও কমই হবে হয়তো, তার কমই হবে হয়তো। তো সেখানে দিয়ে এবার বলছে আচ্ছা আপনার আর কিছু না বললে অগুন্তি দানাদার তো এনে রাখতে পারতেন, মানে বোধেকে হচ্ছে অগুন্তি দানাদার। এটা হচ্ছে ছোট্ট এই আমার সারা জীবন এই অসাধারণ ডায়লগটা আমি বিভিন্ন জায়গায় দিয়ে দিই। এই কথাটা অনুষ্ঠান ওইখানে ছিল, তখন আমরা বিসর্জন দিয়ে চলে আসছি। চন গেছে ওই তৃপ্তিতে গিয়ে, দাদা 5 পয়সা বলতে দেবেন, দোকানদার বলছে বাড়িতে গিয়ে করে খাও গিয়ে। 5 পয়সা মানে দ্য সিম্পলিসিটি, আজকে জয়ন অ্যারিজোনাতে সেটেলড, লাস্ট 30 ইয়ার্স ইজ ইন ইউএসএ। অনেকে এরকম ধরো মানে কিন্তু মিঠু, ওই যে মনে করো ওই যে এসেন্সটা ছিল, এবং আমাদের যেরকম মিঠুদা হোলি খেলা হতো যখন, হোলির সময় এইটা তো অদ্ভুত ছিল, এটা ব্যাঙ্গার্ডেন ছাড়া আমি পৃথিবীর কোথাও দেখিনি। ব্যাঙ্গার্ডেনে হোলির দিনকে অন্তত 10টা গ্রুপ হতো, একদম 70-এর কাছাকাছি যারা, তাদের একটা গ্রুপ ছিল, আমাদের মা থেকে শুরু করে ওই জাতীয় যারা ছিলেন তাদের, তারপরে ছিল একটা গ্রুপ, তারপরে একটা গ্রুপ, তারপরে বৌদিদের গ্রুপ, তারপরে মেয়েদের গ্রুপ, ছেলেদের গ্রুপ, বাচ্চাদের গ্রুপ, আরো ছোট গ্রুপ, এবং প্রত্যেকেই করতো। এবং আমাদের গ্রুপটা যেটা ছিল সেটা হচ্ছে সবচেয়ে দামাল গ্রুপ, তখন সবচেয়ে ছিল, এমন কেউ থাকতো না যাকে আমরা স্নান না করাতাম, সে তুমি যেখানেই যাও সেখান থেকে আমাদের যেটা ছিল সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রায় গোটা 25-30 জন একসঙ্গে হতাম, হয়ে আমরা মহাদেবের মিষ্টির দোকানে যেতাম। চাদুর খেয়াল আছে ভালো, আর এর মধ্যে না নেই হরিকেশ থাকতে পারে, চাদুর খেয়াল আছে। আমরা প্রায় 30-32 জনের মতো, তাদের চয়ন পর্যন্ত আর কি, মানে চয়ন না, হরিকেশ কমলেশ, ওরা ছোট আর একটু বেশি ছিল, হরিকেশ কমলেশ পর্যন্ত। সাধু পরের দিকে কখনো গেছে কিনা আমরা খেয়াল করতে পারছি না, কেন ওতে ভুলে গেছি, যাতে খেয়াল নেই। ওখানে যে প্রত্যেককে মিষ্টি খাবে, মানে এক একজনকে 30টা মিষ্টি খেতে হতো প্রায়, এবং উই ইউজ টু কনজিউম দ্যাট অলসো। এই সময় যা ছিল নিয়ে আমরা ব্যাক করতাম, তখন প্রায় 1টা-1.5টা দিয়ে আমরা হিরিন সকালে খাটালে যেতাম স্নান করতে। ওই বিরাট বড় পুকুর ছিল, ওই পুকুরে স্নান করে তারপরে আমরা ফিরতাম, ফিরে খেয়ে দিয়ে তারপরে তো মানে 3 ঘন্টা ঘুম, বিকেলবেলা আবার মানে ওই একটা ফিস্ট হতো, তখন বৌদিরা তখন খাওয়া দাওয়া করাতেন, এটা একসঙ্গে হতো, ওটা তখন রাত্রিবেলা হতো। এইটা ছিল হচ্ছে হোলি। মহালয়ার দিন সকালে ফুটবল খেলা হতো, এই মহালয়া শোনার পরে, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর এই যখন ঠাকুরের প্রতিমার কথা এসে গেল, তখন এই সাধুদের বাড়ি আর এই তোমার এইদিকে কেবি বিশ্বজিৎ বাড়ি, ওই বারান্দাটা খোলা ছিল, বারান্দাটা তখন ঘেরা ছিল না, ওইখানে ঠাকুর তৈরি করতেন প্রহ্লাদ পাল, যিনি নিন্দপুরী স্টুডিওর পটচিত্রকার ছিলেন এবং হরিশ পার্কের চামুন্ডাকালী তৈরি করতো। এবং ওনাকে ঠাকুর তৈরি করাতে গেলে উনি খুব বড় শিল্পী ছিলেন, খুব ভালো তৈরি করতে, এটাকে সন্দেহ নেই, কিন্তু কতগুলো রেসিপি ছিল যেটা আমরা জানতাম। উত্তম কুমারকে যদি প্রশংসা করা যায় তাহলে অসাধারণ কাজ করবেন, উত্তম কুমারে যদি নিন্দা করা যায় তো ঠাকুর ভেঙে মুখে দিয়ে চলে এটা ছিল হচ্ছে প্রহ্লাদ পালের সবচেয়ে বড় প্রহ্লাদ পাল হচ্ছে উত্তম কুমারের এত অন্ধ ভক্ত ছিলেন, কারণ ওই তো স্টুডিওতে কাজ করতো তো দেখতেন। আচ্ছা, প্লাস তখন চামুন্ডাকালী করতেন, ওনার ভীষণ সুনাম ছিল। একবার হরিশ মুখার্জি পার্কে, হ্যাঁ হরিশ মুখার্জি চামুন্ডাকালী সেটা করতেন। একবার আমি আর চাদু তখন ছোট, আমরা দেখতে এসেছি, দেখে ওনাকে বলেছি এই মোষের মাথাটা ঠিক কেমন লাগছে, ঠিক হয়নি মনে হচ্ছে, কোনটা হয়নি বলছো, একটা এত বড় বাঁশ নিয়ে মারলো, মোষের মাথাটা ভেঙে দিল। তারপর দিন এসে দেখছি মোষের মাথা ভাঙা, ওই অসুরের হাতে মোষের মাথা, মানে ওই দূরে মারছে, মানে অদ্ভুত একটা ওই এখন তো থিম এসছে, আমার মনে হলো যেন প্রথম থিম আমি ওনার চোখেই দেখেছিলাম, মানে তখনকার হ্যাঁ
তারপরে আমাদের মোস্টলি আমরা পুটিয়াপাড়া থেকে ঠাকুর আনতে যেতাম। এটা না তারপরেও মাঝে তোমার ওই রবি কাকাদের বারান্দাতে হয়েছে তোমার না গাড়িতে হয়েছে না, প্রথমবার প্রহ্লাদ পাল দুবার তিনবার করেছে, দুবার কি গোলাপপাল তিনবার? চলে যাওয়ার পরে, হ্যাঁ, গোলাপপাল দুবার চলে কি যাওয়ার তিনবার? পরে আমরা তখন পুটিয়াপাড়া থেকে ঠাকুর আনতে যেতাম। এই ঠাকুর আনার ব্যাপারে একবার মনে আছে খুব ভালো করে, যে এবার রাস্তায় বৃষ্টি এসে গেল, সে আর সে গণেশ স্লিপ করে পড়ে যাচ্ছিল, সে আমি কোনো মতে পিঠ দিয়ে আটকেছিলাম, আমার মনে হয় এখনো পিঠে ব্যথা পাই। সেই গণেশের ভুঁড়ির যে চাপ, সেটা মনে হয় এখনো আমি পিঠে অনুভব করতে পারি। এইসব অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর ছোট ছোট এই ছিল। তোর একবার সেটা বলেছে ঠাকুর আনতে গিয়ে যখন 70-71 এরকম হয়েছে, সেই দুই পক্ষ গন্ডগোল হলো, অশেষ মানে ওইখানে তৃপ্তির সামনে একজনের রক্ত দেখে অশেষ গেল, তারপর আমরা একবার সেবার বাঘাযতীন থেকে ঠাকুর আনছি। হ্যাঁ, সেই সেবার আমরা বাঘাযতীন থেকে ঠাকুর আনছিলাম। ফিরুনির দিকে এ করে বাঘাযতীন থেকে ঠাকুর আনছিলাম। গন্ডগোল মানে এটা কি মানে পাড়া পার্টিগত গন্ডগোল। আচ্ছা, তারপরে কতগুলো ট্র্যাডিশন ছিল পুজোর। এই পুজো প্রসঙ্গে যখন এসছে কতগুলো ট্র্যাডিশন ছিল, অদ্ভুত ট্র্যাডিশন ছিল। প্রথম কথা, পুজোর কদিন তো কারুর বাড়িতে রান্না হতো না, একদম মোটামুটি এইখানেই খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা হতো। প্রথম দিকে প্রথম দিকে, পরের দিকে হলো অন্য না, প্রথম দিকে যা ছিল, পরের দিকে হচ্ছে প্রসাদ বিতরণ ছিল। পরের দিকে সেই ঢাক নিয়ে ঘুরে ঘুরে সব বাড়িতে আমরা সব থেকে প্রসাদ বিতরণ করতাম, এমনকি ওই যে অষ্টমীর দিন যে টাকা তুলতাম, সে কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা এরকম দিত, ওইটা দিয়ে দশমীর পরের দিন আমরা নিজেরা ফিস্ট করতাম। হতো। তো ওইটা তো পরের দিকে, প্রথম দিকে কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থা ছিল, এমনকি বিয়েন করে মিষ্টি হয়েছে, বিয়েন করে মিষ্টি হয়েছে, মিষ্টি হতো, guest যারা বাইরে আসে এইবার তাদেরকে মিষ্টি দেওয়া পুজোতে কি হলো, পুজোর জন্য যেটা কতগুলো রেকর্ড আছে আমাদের এখানে, পুজোতে আমাদের এখানে 26 বছরে এক ঠাকুর মশাই পুজো করে গেছেন। হ্যাঁ, গোপাল ঠাকুর। মা নিয়েছিলেন গোপাল ঠাকুর, গোপাল ভট্টাচার্য খুব পণ্ডিত মানুষ ছিলেন, উনি কিন্তু চাকরি করতেন কিন্তু ভীষণ পণ্ডিত লোক ছিলেন, উনি এসে আমাদের এখানে পুজো করতেন। এবং সবচেয়ে যেটা কথা, হয়তো এখনো সেই ট্র্যাডিশনটা আছে, আমি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, এটা তোরা বলতে পারবি, যে ঢাকি ছিল সেও কিন্তু কন্টিনিউয়াস এখন নেই। এবং সবচেয়ে কথা 1971 সালের ওই 78 সালের ওই বন্যা যখন সব জলের তলায় চলে গেছে, তখন আমরা কেউ ভাবতেও পারিনি যে মানে পঞ্চমীর দিন সকালবেলা ও 7 দিন ধরে জল ভেঙে এই করে এসে পঞ্চমীর দিন সকালবেলা এসে পৌঁছেছিল। সেই ঢাকি আমার এখনো মনে পড়ে, যে 1978-এর ঢাকিকে দেখার পর আমাদের মনে হয়েছিল যে না সত্যি আমাদের এও পরিবারের একটা 4 বছর হয়ে একটু গন্ডগোল হয়ে যেতে আমি এখন আসছে কয়েক বছর আমি জানি না। কেটে গেছে। না দেখো, এই পুজো প্রসঙ্গে আরো কতগুলো কথা, যেরকম ধরো ওই পুজোর সময় যে ফাংশন করা, নাটক করা, এক সময় তো দারুণ দারুণ হয়েছে, যেরকম আমাদের এখানে সত্যি কথা বলতে কি গরম গরম কিরণমালা, এবং তুই বাপ্পা তুই দেখেছিস, দিদি তো তোর দিদি করেছে কিরণমালা, ওরম কিরণমালা সমা ছিল তোর, মানে তখন কিন্তু নাটকে দেখেছিস ভিড় হতো এমন জায়গা দিতে পারতাম না, বাইরে পাড়া থেকে প্রচুর লোক আসে। বাইরে গিয়ে আমরা জায়গা দিতে পারতাম না। ব্যাঙ্গাডেনে কতগুলো, আর এখন এক প্রেজেন্ট হচ্ছে ওই আমরা 100টা চেয়ার করেছি, 100টা চেয়ারও তাও খালি থাকে। আচ্ছা, সে তো হবে, সিনেমা হলও খালি থাকে, সেটাই ইস্যু। না সেটা না, চেঞ্জ হচ্ছে যখন ওই কনসেপ্ট নিয়ে চলে না, যাবে, তা- ওই থাকবে। এটা তো ধুম করে নাটক হতো না, এটা সাংস্কৃতিক আঙ্গিক ছিল। কিরকম আঙ্গিক ছিল, আমাদের এখানে তখন ঋতুরঙ্গ হতো। ঋতুরঙ্গ মানে হচ্ছে প্রত্যেক পরিবর্তন যখন ঋতুগুলো হতো, প্রত্যেক ঋতু, এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই প্রত্যেক ঋতুর সঙ্গে মিলিয়ে কিন্তু আমরা কিন্তু গানের আসর বসতো, এবং সেই গানের আসরে শক্তি ঠাকুরও থাকতেন। শক্তি তো আমাদের এখানে দীর্ঘদিন ছিলেন, আমাদের পাড়ার ছেলের মতো ছিলেন, আমাদেরকে ভীষণ স্নেহ করতেন, আমাদের সমস্ত কিছু কাজকর্ম করতেন। এবং এই ঋতুরঙ্গ যখন হতো তখন কিন্তু ওই যে হতেই কি ওইখানে ঠিক হতো যে এরপরে আমরা কি করব। তখন প্রত্যেকটা নাটকে কিন্তু ওইখানে, তখন নাটকে রতন কুমার ঘোষের প্রচুর নাটক আমরা করেছি, আমরা বিভিন্ন লোকের করেছি। এই নাটক প্রসঙ্গে একটা কথা বলি, একটা সময় আমরা ডিসাইড করলাম যে আমরা কালো মাটির কান্না নাটক, এখন সেই সময় নাটকটা ব্যান ছিল মানে সরকার পক্ষ তখন চাইতো না এই নাটকটা হোক, কিন্তু এটা কালো মাটির কান্না কলাখনি নিয়ে একটু উগ্র বামপন্থার দিকে কিছুটা ঝোঁকা ছিল বলে কথাবার্তার মধ্যে, সেই জন্য তখন ওটাকে নিয়ে তখন এরা, এবং সত্যি কথা বলতে কি পুরো ব্যাঙ্গাডেনের যে যারা আর কি মাথা, যারা বড়রা, যাদের আমরা খুবই স্নেহধন্য, তারা প্রত্যেকে বলো নাথিং ডুইং, তোমরা এই নাটক করতে পারবে না। আর আমাদের কেন যেন হঠাৎ মনে হলো, সেই সময় ভেরিয়াস ক্যারেক্টার ছিলাম আমি নিজেও, হ্যাঁ সেই সময় আমাদের কথা মনে হলো নাথিং ডু, উইল ডু ইট। যখন আলটিমেট ডিসিশন নিলাম যে উইল ডু ইট, সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে মজার কথাটা যে হচ্ছে
সমস্ত কাকিমারা, সমস্ত বৌদিরা, সমস্ত মা মাসিমারা আমাদের দিকে চলে এলো, বললো তোরা কর, আমরা আছি। এবং তখন আমরা নাটকটা আমরাই পরিচালনা করলাম, আমরাই লিখলাম, আমরাই সমস্ত কিছু করলাম। তারপরে কোনো এক পয়সা দেয়নি বলে আমরাই কাপড়পত্র এনে এই মঞ্চক তৈরি করলাম কেশমণি বাড়ির সামনে। এইবার চতুর্দিকে পোস্টারে পোস্টারে ছেয়ে গেল, লোকের মানে যাতে করে ইয়ে হয়। সবচেয়ে বড় কথা, বিকেল ঠিক 3টে 3:30-র সময় এমন কালমেঘ করে কালবৈশাখী নেমে গেল। তোদের খেলা, তুইও ছিলি তখন, সাধুও ছিল, টুটুলও ছিল হয়তো। এরা প্রত্যেকেই, ও না, এরাও ছিল। প্রত্যেকেই বাস ধরে, খুঁটি ধরে আমরা দাঁড়িয়ে রইলাম 1 ঘন্টা ধরে, জল বৃষ্টি করে। এটা যে বছর শক্তিদার গান, হ্যাঁ, তারপরে বলছি ওটা তো আমি 1970 বোম্বে সে আয়া মেরা দোস্ত, যেটা বাচ্চুদের বাবা ওটা নিয়ে অবস্থান জানিয়েছিল 1973-74 ওই সময়কার চাইনিজ, হ্যাঁ 74 পারাপস, ইফ আই এম নট রং। তো তখন ওইভাবে দাঁড়িয়ে রইলাম, পুরো বৃষ্টিতে ঝড়ে তুলে নিয়ে চলে যায় মনে হচ্ছে, আমরা কেউ নড়িনি। 20টা ছেলে ওইভাবে দাঁড়িয়ে রইলাম, বৃষ্টি চলে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, মানে লোকে লোকারণ্য হয়ে গেল। আর আমরা মানে দ্য ড্রামা বা লাইভ আমরা প্রেজেন্ট করে দিলাম। এবং করার পরে, ওইটা দেখার পরে সত্যি কথা বলতে কি, তারপরে কিন্তু এই যারা এদের মধ্যে, আমি এইবারে প্রসঙ্গ যেটা আনবো সেটা হচ্ছে টুটুলের বাবার কথা, সুব্রতদার কথা। সুব্রতদা আমাদের ভীষণ স্নেহ করতেন, অরুণ বাবু উনি ভীষণ স্নেহ করতেন, বড়রাই করতেন। তো ওরাও প্রচন্ড করেছিল, এটা হতে বিরক্ত হয়ে বলেছিল এটা করিস না। কিন্তু আলটিমেটলি করার পর যখন বলেছে, দেখলো যে এটা হয়েছিল, কিন্তু সম্পর্কটা এতই অনাবিল ছিল যে কখনোই কিন্তু মনে হয়নি যে এর জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। নষ্ট যে হয়নি, স্নেহটা যে কোন পর্যায়ের ছিল তার একটা উদাহরণ এবার দিই। এইবার হচ্ছে 1976, আমার দাদা, বৌদি, মা, দিদি সবাই বাইরে বেড়াতে গেছে। এই সময় আমার কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, দিল্লিতে আমার ট্রেনিং, আমাকে যেতে হবে। তখন মোবাইল ছিল না, তখন অন্য কিছু ছিল না। আমি জানতাম দাদা কোনো এক সময় পন্ডিচেরিতে যে পৌঁছবে, দাদার এক বন্ধু তখন বর্তাল, তখন জিপমারের প্রফেসর, ওর বাড়িতে উঠবে। আমি ওই জিপমারে একটা টেলিগ্রাফ দিয়ে দিলাম টুটুলের বাবার। হ্যাঁ সত্যি, কারণ আমি ওই নাটকের পরে প্রথম কয়েকদিন একটু ওনাদের তো ন্যাচারালি খুব স্বাভাবিক। তখন তো আমি যেটা বলছি 74 মানে, তখন ওনাদের বয়সও কিন্তু এমন জায়গায় ছিল যেখানে কিন্তু নিজস্ব পার্সোনালিটিটা ভীষণভাবে স্ট্রংলি গড়ে গেছে, আমাদেরটা গড়ছে। সুতরাং ন্যাচারালি ওনাদের রিয়াক্ট করাটা খুব স্বাভাবিক। কিন্তু সেটা যে কোনো পার্মানেন্ট ব্যাপার ছিল না, সেটা বোঝা গেল। এই আমি যেটা বললাম যে আমার চাকরি পর আমার বাড়িতে তখন কেউ ছিল না, আর তখন যোগাযোগের মাধ্যম ছিল না, আমাকে কিছু চিন্তা করতে হলো না। আমাকে নিয়ে জামা কাপড় কেনা, সুটকেস কেনা, টিকিট কাটা, ট্রেনে তুলে দেওয়া। ওখানে জয়েন করার পরে উনি থাকতে পারলেন না, 20 দিন বাদে দিল্লি চলে গেলেন। দিল্লিতে যে দেখলেন যে আমি যে মেসে যেখানে আছি সেখানে আমি রিয়েলি ঠিকমতো আছি কিনা দেখে এসে তারপর ততদিনে দাদা চলে এসে বললো তুই চিন্তা করিস না, ও ভালো আছে। এদিন যেন ওটা ওনারই দায়। এই যে স্নেহ, এই স্নেহ ছিল, শাসন ছিল, হ্যাঁ, সব ছিল। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের নিশ্চয়ই শ্রদ্ধাটাও ছিল। তুমি দেখো, আমার একটা ঘটনা মনে পড়লো, এই প্রসঙ্গের পরে একটা ঘটনা মনে পড়লো। সুব্রত কাকা আমাদের পাড়ার লোক, আমাদের খুব কাছের ধারে যে অশেষ দ্বারা যে বাড়িটাতে থাকতো, যেটা ভোলা দত্তর বাড়ি, ওখানে মামা থাকতেন। আমার মনে আছে, আমার লক্ষ্মী পুজো, না লক্ষ্মী পুজো না, আমার মনে আছে আমার খেলতে গিয়ে হাত ভেঙেছিল, হাত না আঙুলটা ভেঙে গেছিল। তো 7 দিন বাদে প্লাস্টার নিয়ে মাঠে নেমেছি। মামা আমাকে ওপর থেকে বারণ করেছে 2বার যে তুই মাঠে নামবি না। আমি মামাকে পাত্তা দিই, মানে জাস্ট ইগনোর করেছে, খেলবো আমি, মাঠে ঢুকে গেছে। মামা সিম্পলি নামলো, গিয়ে মাকে বলে এলো যে এরকম আমি বারবার বারণ করেছি, নামিনি। মা এলো, কানটা ধরলো, দুম দুম করে 2টো পিঠে মেরে নিয়ে চলে গেল বাড়ি। তো এই যে আমার হাতে চোট, উনি হাতে না, ওনার কি এসে গেল বলার জন্য, এখন তো বললো অনেক কিছু লোকেরা ওনার কি এসে গেল। বাবু আর মিঠু সন্ধ্যেবেলা একটু বেশি দেরি হয়ে গেছে, সেই সময় আমরা পরীক্ষার কাছে পিঠে ছিল, তখন বসে ওখানে আড্ডা মারছিল। আমি এসে একবার বলে চলে গিয়েছিলাম, তারপরে আবার যখন ফিরছি তখন দেখে রয়েছে, দুজনে কানটা ধরলাম, দুটোকে দুদিকে, ওকে এই গলি পর্যন্ত, ওকে এইদিকে কিছুটা জলে পাঠিয়ে দিলাম। এখন সত্যি কথা বলতে কি, আমার কখনো মনে হয়নি যে আমি কেন কান ধরবো। ভয়েস ওভার এখানে না করে পারছি না, এই প্রথমবার ভয়েস ওভার করছি। তখন খুব রাগ হয়েছিল সরেশদার ওপর, এখন মনে হয় সরেশদা আরেকবার কানটা যদি মনে দিত। এইবার বলছি, এইবার
সবাই জানে ব্যাঙ্গালিতে যে স্বদেশ আর চাঁদু হচ্ছে হরিহর আত্মা, এটা সবাই জানতো। খেলার মাঠে খেলার মাঠে এখন খেলার মাঠে দেখা গেল কোনো কারণে যদি একবার কি একটা ঘটনা ঘটেছিল, চয়নের সঙ্গে চাঁদুর একটা কি হয়েছিল, চয়ন একটু দুর্বল প্রকৃতির ছিল ফিজিক্যাল চাঁদু এবং কালু এবং মনিদা এই তিনজনের নয়নদাও ছিল। না, আমি নয়নের প্রসঙ্গ অন্য আসবো, সেটা বড় মজার প্রসঙ্গ আসবো। চাঁদু, কালু এবং মনিদা এরা যখন খেলার মাঠে যখন নামে তখন এরা কিন্তু ওই ওই বলটাকে ছাড়া পৃথিবীর আর কিচ্ছু মনে রাখে না। এটা হচ্ছে দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট ডিভোশন ইন দেম, এবং যার ফলে কি হচ্ছে অটোমেটিক্যালি তখন পালসেটিং নার্ভসের যে কন্ডিশনসগুলো থাকে সেগুলো তখন আসে। ওই বয়সে তো বুঝতে পারতো না লোকেরা। সামগ্র দাদা, আই এম ব্লেসড ফর দ্যাট ম্যাটার, আমার হাতে একটা ব্যালেন্স এসে যেত ইভেন অ্যাট দ্যাট এজ অলসো। তো এবং আই ওয়াজ ফিজিক্যালি অলসো স্ট্রং, আই ওয়াজ নট ভেরি উইক, এবং খেলা মাঠে খেলাটা যথেষ্ট ভালোভাবেই খেলতাম এবং এটা ছিল। তো তখন মনে আছে একবার চাঁদু কোনো কারণে মনে হয় চয়নকে একটা ইনফ্লুয়েন্স করেছিল, যেটা মনে হয় ঠিক না, ঠিক হয়নি। আমি চাঁদু আমার এত ঘনিষ্ঠ বন্ধু, আমার মনে হচ্ছে চাঁদুকে আই প্রায় চাঁদুকে মেরেই দিতাম, এরকম একটা সিচুয়েশনে পৌঁছে গেলাম যে তোর যদি কিছু করাতে তুমি আমাকে করো, ওই বাচ্চা দুর্বল ছেলেটাকে কেন করছো তুমি। তো আমরা কিন্তু কখনো কিন্তু ভাবতাম না যে এবার তারপরে মুহূর্তে যখন খেলা শেষ হলো তখন কিন্তু আমি আর চাঁদুই কিন্তু দুজন মিলে সিনেমা দেখতে পেরেছি। আর কেউ যাচ্ছে না। আমি তোমার একটা কথা বলি যে কালুদা বা চাঁদুদা এটা খেলার মধ্যে যেভাবে ডিভোটেড হতো, অমুদা, ছোট্টুদা, প্রত্যেকটা যারা তখন খেলতো, আমার মনে আছে তখন শনিবার দিন বিকেলবেলা সবাই অফিস থেকে ফিরে তারপদ কাকু, শ্যামা কাকু সবাই মাঠে নামবে। আমাদের তখন খেলার জায়গাটা ছিল হচ্ছে এই যেখানে এখন জ্যোতি মিস্ত্রিদের বাড়ি ওইখানে। হ্যাঁ, আমরা চান্স পেলাম না, ফুটবল চান্স পাওয়ার জন্য দেখতাম কোন জায়গায় খেললে চান্স পাওয়া যায়। হ্যাঁ, দেখলাম উইকেট জায়গা হচ্ছে গোলকিপিং এর জায়গাটা, ফুটবল ওটাতে খেলতে আরম্ভ করে তারপর ওখানে চান্স পেলাম। এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন এসেছি এই প্রসঙ্গে টুটুল খুব ভালো ফুটবল খেলতো এবং টুটুল আমাদের সঙ্গে অনেকদিন ফুটবল খেলতো। তোমার মনে আছে ফুটবলে? ফুটবল খেলতো এবং শুধু ফুটবল না, ক্রিকেট ভালো খেলতো। আর সবচেয়ে বড় কথা যে টুটুলের বাবা দাদুরা যেহেতু ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন তিনটেতেই খুব পারদর্শী ছিলেন এবং সেই জন্য টুটুলের কিন্তু ফুটবল খেলার প্রতি একটা আলাদা একটা ইচ্ছে। আমার মনে হয় এই যে আমি একটা জিনিস ব্যাপারে খুব মানে কৃতজ্ঞ থাকবো সারা জীবন, যেটা হচ্ছে অমুদার প্রতি। অমুদা আমার লাইফ বাঁচিয়ে দিই, মানে আমি শেষ হয়ে যাওয়ার মতো। ঈদের দিন ফুটবল খেলেছি সারাদিন, ওয়ানডে টুর্নামেন্ট খেলেছি, খেলে বিকেলে মাঠে খেলেছি, খেলে চান করতে গেছি দুলালদার পুকুরে, চাঁদুদা, কালী দুলালদা, কালী দুলালদা, তোমার দাদা মানে তারাপদ কাকু, আর অমুদার ছোট্টুদা বাইরে গামছা আনতে গেছে। এবার দাঁত পড়ে গেছে। তারাপদ কাকু প্রায় গরমকাল মাছ পুকুরে কাছাকাছি প্রায় না হলে কিছুটা দূরে চান করছে। চাঁদুদা পাড়ে বসে আছে, দুলালদা বাড়ি থেকে বোধহয় গামছা আনতে গেছে, আর আমি চাঁদুদার সঙ্গে বসে মানে চান করছি। তখন সবাই সাঁতার শিখছিলাম অ্যান্ডারসন ক্লাবে গিয়ে, মানে ক্যালকাটা ক্লাবে গিয়ে। এবার আমি তারপদবাবু বলেছি যে তুমি ওখানে দাঁড়াও, আমি গিয়ে তোমাকে ছুঁয়ে ব্যাক করে চলে আসবো। এবার যেতে তো পারো, দাঁড়ানো ব্যাক করা এটা তো জানি না। গেছি তারপদবাবুর কাছে গিয়ে ছুঁয়েছি, বা স্লিপ করে গেছে, ব্যাস। আর তো তাল রাখতে পারছি না, তখন জল অনেকটা। এবার তারপদবাবু চিল্লাচ্ছে ডুবে গেল বাঁচাও করে। চাঁদুদা পাড় থেকে চিল্লাচ্ছে, চাঁদুদা নামতে পারছে না। দুলালদা বাড়ি থেকে দৌড়ে এসেছে, দুলালদা হতভম্ব হয়ে গেছে। অমুদা কি করেছে, ওদের বাড়ির পাঁচিলের উপর থেকে লাফ মেরেছে জলে। ছোট্টুদা তখন আমি, অমুদা লাফ মেরেছে, মেরে অমুদা আমার কাছে চলে এসেছে। প্রচুর ডেয়ারিং ছিল অমুদার চেহারা ঠিক। আমি ঘুরিয়ে অমুদার হাতটা ধরেছি, এক ঝটকা মেরে অমুদা আমার হাতটা ছাড়িয়ে দিল। ওই ফ্র্যাকশনের সামনে তখন মনে হচ্ছিল বোধহয় আমার লাইফ শেষ, আমি আর কাউকে কিছু দেখতে পাবো না, যেতে পাবো না। তারপরে অমুদা আমার চুলের মুঠি ধরে টানার পরে তারাপদ কাকু এগিয়ে এসে আমাকে পুরো পেছন থেকে জাপটে ধরে উঠিয়েছে। তারপরে অমুদা আর দুলালদা এসে টেনে নিয়ে গেছে। মানে জল আমি খাইনি ঠিক কথায়, বাড়িতেও বলিনি কাউকে এই ঘটনা ঘটেছে। এবার তারাপদ বাবু সন্ধ্যাবেলা ঘুরে এসে যথারীতি আমার বাড়িতে এসছে, এসে আমার মাকে বলছে বাপ্পা ঠিক আছে? জিজ্ঞেস করে কেন কি, মা জানে পায়ে দিন পায়ে লাগে, নাহলে হাতে লাগে, না কোথাও লাগে, কেন কি হয়েছে? বলছে আপনি জানেন না কি হয়েছে? বলছে না তুমি জানি না। বলছে এই তো মরে যেত, ডুবে যেত। তারপদবাবুর কাছে পুরো ব্যাপারটা শোনার পরে আমার পিঠের উপর পুরো ব্যাপারটা প্রতিফলিত হয়ে যায়। রাগটা পুরো ওখানে মিটল।
এই এই বাপ্পার এই কথাটা শোনার পরে একটা বাপ্পার বাড়ির একটা কথা আমার মনে পড়ছে। না এই দুলাটার পুকুরের ব্যাপারটা বলছি, আমার ভাই এই রমেশ এ নাকি একবার একাই ডুবে যাচ্ছিল, ওই মাছ ধর 3 চোখা কেউ মাছ ছিল না, ধরতে আমি গেছে। এমনি তখন তো কেউ সবাই বাড়ি ছিল না, আমার মনে আছে আমি জলে গেছি, বাড়িতে। তারপরে কিছু মনে নেই। ডুবে মাছ পুকুরে ডুবছি, রাজা মাছ মাছ পুকুরে একা কেউ নেই, দেখেছে ও- বারান্দা থেকে, এদিকে শাড়ি কাকিমা- পরে কাকিমা রাজার মা মীরাবতী রাজা রাজা বলে খুঁজে বেড়াবে, চারিদিকে চিল্লাচ্ছে কোথাও নেই বলে একবার দেখি পুকুরের দিকে, মানে চোখটা গেছে তখন তো এখানটার সঙ্গে বাড়িটা ছিল না, দূর থেকে দেখি আর হচ্ছে না, একটা হাসিম সাহেব কথা অসুন্দর বলতে হচ্ছে। দেখে আরে একটু রমেশ মানে একটু বাচ্চা ছিল, আগে কাকিমাই শাড়ি পরা অবস্থায় রেডিমেড ওই পুরো পুকুরে ঝাঁপিয়ে গেল। রাজা মা রমেশ তো বাচ্চা ছিল সেই সময়। তখন ওইখান থেকে তাকে তুলে এনে রেখেছে, শুয়েছে, জল টল খেয়ে নিয়েছে, জল বার করেছে, ডাক্তার ফাক্তার যায়নি, নতুন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এরকম কিছু কিছু ঘটনাগুলো এখন এই বাপ্পার এই ঘটনার কথা মনে পড়ে মনে পড়ে গেল, সোমার কথা মনে পড়ে গেল একটা ঘটনা। তো দিদি তোদের একবার কি হলো, ওই প্রথমে মামাদের বাড়িতে, তারপরে এই বামন দাসদের বাড়িতে এক ভদ্রলোক ছিলেন, এক বৌদি ছিলেন, চিত্রা বৌদি, তার 2টি বাচ্চা ছেলে মেয়ে ছিল। চিত্রা বৌদিকে দেখতে একটা রাবিনী কিনার মতো ছিল, লম্বা, উনি আশুতোষ মুখার্জির নাতনি ছিলেন। হ্যাঁ, আমাদের মনে হ্যাঁ, তোরা তখন ছোট ছিল। আচ্ছা রিঙ্কু ছেলের নাম কি রিঙ্কু? রিঙ্কু ছিল, বাচ্চা ছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তো তাই হবে, তোদের বয়সী হবে, অনেক আগের ঘটনা। রিঙ্কু নাম। সেই রাত্রি না না না, না, সেটা সোমনাথদার কথা বলছো তুমি। না না সেই রাত্রিবেলা ওই বাচ্চাটা প্রায় কোনো কোনো হরকত করে ফেলতো। আর ওই ভদ্রলোক উনি মানে বাইরে বাইরে চাকরি করতেন, ওই প্রায় দিনই দেখা যেত যে আমাদের মানে ডাক আসতো, আমরা রাত্রিবেলা যে ডাক্তার ধরে নিয়ে আসতাম। আর এই রাত্রিবেলা কথা মনে পড়াতে একদম একটা ব্যক্তিগত জীবনে একটা কথা বলি, যেহেতু জাদু আছে বলে। আমি তখন অফিসে চাকরি করি, আমার 2 পুত্র সন্তান, এবং আমার তো ঘরে খেয়ে বলে বসতে আমার অভ্যাস ছোটবেলার থেকেই ছিল, তো ওটা আমি ছাড়তে পারিনি, তখনও ছিল, এখনো আছে হয়তো। তো তখন আমি মানে অর্গানাইজড হয়েতেও ছিলাম, আমি আমাদের ব্যাংকের অফিসের অ্যাসোসিয়েশনে অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তখন আমাদের কোনো কিছু আন্দোলন ফান্দোলন কিছু একটা হচ্ছিল দেখে, সেদিনকে যখন বাড়ির থেকে বেরোই তখন আমার বড় ছেলে, ওর প্রায় 103-4-এর উপর জ্বর। আর সেদিনই যে মেয়েটি থাকতো বাড়িতে তখন ওকে দেখাশোনা করতো, সেদিনই ও চলে গেল। মানে আমি বুঝতে পারলাম যে মানে তাদের বৌদির খুব বাজে অবস্থা, এবং এই সময় একটু তাকানো উচিত আমার। আমি বলে গেলাম যে আজকে আমি সময় মতো আসবো। আমি বড় ছেলেদের ব্যাপারে তো একটু থাকেই, বাবা মার তো একটু ইয়ে হয়, আর অত বাচ্চা। কিন্তু সেদিন এমন একটা ঘটনা ঘটে গেল যে আমি তাড়াতাড়ি তো আসা দূরের কথা, আমি রাত্রি 12টা পর্যন্ত বাড়িতে ফিরতে পারিনি। আর দ্যাট মেড হার প্যানিক, একদম প্যানিক করে দিয়েছে যে এরকম ছেলেরা তো জ্বর দেখেও যে সেটা শান্তি করছি না। আমি একটা অন্য জায়গায় আমাকে চলে যেতে হয়েছিল আর একজনকে খবর দিতে, তারা আসার কথা ছিল আমাদের বাড়িতে, দে কুড নট কাম, দে আর বিং হেল্ড আপ বাই দ্য পুলিশ, এরকম বিভিন্ন বহু ঘটনাবলী ছিল। আমি ন্যাচারালি প্যানিক হয়ে গেছে। তখন মানে আমরা তো বন্ধু ছিলাম বলে ও বাড়িতে ওপরে, তখন অরুণ কাকুদের বাড়িতে আমরা থাকতাম তখন নিচেটায়, সেই সময় ওদের বাড়িতে কাজ করতো, তাকে ডেকে এনে রেখে দিয়ে আমার স্ত্রী চলে যায় চাদুর কাছে রাত্রি 12টার সময়। ওকে ডেকে নিয়ে সেই গল্পগির আমার এক বন্ধু বাড়ি ছিল, সেখানে চলে যায় খোঁজ নিতে যে আমি ওখানে আছি কিনা। আর তখনকার দিনে রিক্সায় করে ওখানে গেছে, আমি বাড়িতে সেই সময় ঢুকে দেখছি কোথাও নেই। আমি ভাবছি যাদের আসার কথা ছিল তারা আসেনি, তার মানে তাদেরকে নিশ্চয়ই পুলিশে ধরেছে। আর আমার এই 12টার সময়, এই তখনকার দিনের এসে, এটা 1991-এর এই 90-র ঘটনা, সেই সময়তে রাস্তাতে ওই রাত্রি 12টার সময় গেছে, মানে তখন আমার স্ত্রীও চলে গেছে। আমাকে তো কেউ খবর দেয়নি, কেউ কোনো কেউ খবরই পাইনি। ও নাকি বলেছে কেউ এসে খবর দেবে, কিন্তু আমার খবরই পাইনি। আমি এইবার রাত্রি 12টা মানে ফেরেনি, ছেলের জ্বর, বলে গেছে তাড়াতাড়ি ফিরবো ন্যাচারালি। টেনশন আর চিন্তার ব্যাপারটা আর তখন চাউদার মধ্যে মানে জানি একমাত্র ভরসা করে তাড়াতাড়ি চাউদাকে নিয়ে রওনা দিয়েছি। তখন এখান থেকে বেরিয়ে একটা রিক্সা আমি পেয়েছি। রাস্তা মনে আছে, চাউদা খালি সরাতে গেছে। মানে তখন রিক্সাতে যারা চালাচ্ছে তারা হচ্ছে পুরো আকণ্ড পান করে চালাচ্ছে, আমি একটা রিক্সায় কোনো মতে পেয়েছি। আর রাস্তাতে আমাকে মানে যে গাড়ি আছে তাকে আমি থামাচ্ছি, কারণ আমার মনে হয়েছিল ওখানে আমাদের এক সিনিয়র কলিগ ছিলেন, ওনার একটা গাড়ি আছে, যদি ওর কাছে যদি যায় তাহলে পরে উনি হয়তো যদি ফেরত নিয়ে আসে যদি গাড়িতে করে,
এমনকি তখন গাড়ি যখন দাঁড়ালো অনেকে কী করলো, তখন পকেট থেকে একটা এমনি কার্ড ছিল, অন্য করে বোঝা যায় না, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বলে এরকম দেখিয়ে ওইগুলো করেও কাটিয়ে দিয়েছি আর কি। দিয়ে যখন গাড়িতে করে রিক্সা করে যখন বিজয়গড়ের দিকে যাচ্ছে, উল্টো দিকে একটা রিক্সাতে দেখছি একটা পায়জামা পাঞ্জাবি পরে একটা লোক, তার পাশে একজন ভদ্রমহিলা। আমার দূর থেকে আমার মনে হলো যে এটা চাঁদু হতেও পারে। কাছে যাওয়ার পরে আমার কিরে চাঁদু নাকি, ও লাফিয়ে নেমেছে, আমিও লাফিয়ে নেমেছি। নেমে এসে যেটা ক্লাসিক্যাল জিনিস যেটা হলো, ও প্রথমে আমাকে একটা টিমেন্টাস ভলি মারলো, মানে একদম জোরাল একটা ভলি মারলো আমাকে। হ্যাঁ, এক ভলি মারলো, মারলো, যা তোর বউকে নিয়ে নে, এতক্ষণ যে প্রাণে বাঁচিয়ে রাখতে পেরেছি এটা আমার অনেক ভাগ্য। তো এই ছিল হচ্ছে আমাদের মধ্যেকার সম্পর্ক। তখন তো কম কথা বলতো, আজকালও খুব কম কথা বলে, কিন্তু দুই একটা চিরকালই এমনি কম আর কথা বলে। সাধু হচ্ছে এমন একটি ছেলে, আমি ওই আগেও বলছিলাম এই কথা প্রসঙ্গে, যে সাধুকে কোনোদিন আমি মুখ বেজার করে থাকতে দেখিনি। আর সাধু হচ্ছে সত্যি বলতে অজাত শত্রু বলতে যাকে বোঝায়, সাধু হচ্ছে তাই। সাধুর মতো এরকম শান্ত প্রকৃতি এরকম আমি এখন পর্যন্ত আর দেখিনি। কিন্তু মানে এটা কিন্তু ওর সামনে বলছি না, এটা সবাই জানে, আমরা সবাই জানি এটা। হয়তো এটা মনোদীপ ভীষণ ঠান্ডা প্রকৃতির ছেলে। মনোদীপ কিন্তু ভালো ছাত্র ছিল। মনোদীপ কিন্তু হঠাৎ রেগে যেত। এটা মনোদীপ খেলা আছে কিনা আমি জানি না। মনোদীপদের একটা ঘটনা ছিল, সেটা ছিল রাজুর সঙ্গে। পাতামদের বাড়ির সামনে ক্রিকেট খেলা হচ্ছে, তখন দেওয়ালের মধ্যে চক দিয়ে এরকম আঁকা হতো, উইকেট ক্রিকেট খেলা হতো আঙ্গারে। এবার কিছুটা ঝামেলা হয়েছে, রাজু মনোদীপকে বারবার বলছে, হ্যাঁ দেখ এরকম করে আমি কিন্তু মেরে দেবো। মনোদীপ বলছে তুই মার, দেখ তুই মার, এরকম কর। বলতে বলতে রাজু দিয়েছে, থামিয়ে ছিল রাজু সুমনকে পড়াচ্ছে, ইলুদিকে পড়াচ্ছে, রাজু পাশ থেকে নকল করে ভয় দেখাচ্ছে। আর তখন লোডশেডিং হলেই আমাদের কাজ ছিল এইগুলো ভয় দেখানো, আর লিড করতে হচ্ছে রাজু। ঠিক আছে, এবার সুবল কাকা সুমনকে পড়াচ্ছে, রাজু ঠিক রিপিট করছে, সুবল কাকা চুপ করে আছে। রাজু বাচ্চা ছিল, সেই সাউথ আফ্রিকা টিম তখন অ্যাপারথাইড থেকে সরিয়ে প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্ডাক্ট হচ্ছে, ইডেনে প্রথম খেলা খেলবে। সে টিকিটের প্রচণ্ড ডিমান্ড। সামর দাদার আমার কাছে, আমি তো খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলাম, খেলাধুলো ভালোবাসতাম। আমি পেলে যখন এসেছিল তখনও পেলে খেলা দেখতে মাঠে গিয়েছিলাম। আর ক্রিকেট হলে তো আমি দু একটা কারণে আমি হয়তো যেতে পারবো না, কিন্তু আমার কাছে টিকিট আছে। এই মনুও কিন্তু সেই সাউথ আফ্রিকার ম্যাচ, সেই ঐতিহাসিক ম্যাচ, কিন্তু মনুকে আমার কাছ থেকে টিকিট নিয়ে মনু খেলা দেখতে গেল। আর এই ইডেন গার্ডেনের কথা যখন মনে পড়ে গেল, 1969-এর কথা, যেখানে ওই বিল্লরির টিম এসেছিল, যেখানে 6 জন মারা গিয়েছিল স্ট্যাম্পিড হয়ে, সেই দিন মাঠে আমি ছিলাম। এবং ওইখান থেকে তাড়া করে আমি একদম যখন খেলা শেষের পরে যখন ঢিল জাফারি শুরু হলো, তখন তো ইডেনের ওই বড় ইতি ছিল না, আমি চোখকে ভেতরে পিচের মধ্যে চলে যাই, যে স্ট্যাকপোল আর বিল্লরি মাঝখানে দাঁড়িয়ে থাকে। এখন আমার মনে আছে স্ট্যাকপোলের হাতটা আমি হাত দিয়ে ধরে দেখেছিলাম। বিল্লরি একটু বদমাশ টাইপের ছিল, কাছে যায়নি, শুনেছিলাম তখন। এবং আমাকে ওরা প্যাভিলিয়নের গেট দিয়ে, তখন প্যাভিলিয়নটা ওই দিকে ছিল, পঙ্কজগুপ্ত প্যাভিলিয়ন ছিল, তার ভেতর দিয়ে বেরিয়ে এবার পকেটে যা খুচরো পয়সা ছিল, যা খেয়েছি সব খুচরো পয়সা হয়ে গেছে। যখন টপকেছি, যখন সব পয়সা পড়ে গেছে, পকেটে কিচ্ছু নেই। আমি হচ্ছে যে আমাদের এখানে তো অনেকেই মারা গেছে, আমরা তো সবাই সেখানে করেছি। মন্নুর মা যখন মারা, মন্নুর মা যখন মারা, রোববার দিন ছিল, আমার খেয়াল আছে, মার শরীরটা ছিল খুব খারাপ হয়েছিল। আর সেদিন রোববার ব্যাংক ফ্যাংক সব ছিল বন্ধ। আর সেদিন টাকার একটা জোগাড় ছিল, মানে টাকা জোগাড় করতে হবে, হসপিটালে নালে ডিসচার্জ হবে না, নালে চার্জ হবে না। তখনকার দিনে কোয়াইট সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট ছিল, আমার এমনটা মনেও আছে। হ্যাঁ, ইট ওয়াজ মোর দ্যান দ্যাট। উইদিন 30 মিনিটস, 1 ঘন্টার মধ্যে 1 লাখ টাকা আমরা সবাই মিলে আমরা যে সবাই হয় 1 লাখের সঙ্গে আরো কিছু টাকা উঠেছে, যেটা ওই ঘাট কাজ করার জন্য। আর তখন এই প্রসঙ্গ যখন এসে গেল, তখন যেটা ছিল যে যদি কারুর এখানে যদি এখানে যদি কারুর সেই সময় যদি মানে গাড়ি দেহ যেত, আমরা কিন্তু তখন কিন্তু গাড়ি ফাড়ি আনতাম না, আমরা কিন্তু কাঁধে করেই নিয়ে যেতাম। পরের দিকে কিন্তু গাড়ি না, পরে আমরা প্রথম দিকে কাঁধে করেই একদম নিয়ে যেতাম। এটা ঘটনা নয় কিন্তু, মন্নুর মা মারা যাওয়ার এটা কিন্তু ঘটনা নয়, এর সঙ্গে আরেকটা ঘটনা জড়িয়ে আছে। সেটা হচ্ছে এই যে পুরো ডিসিশনটা নিয়েছিল হচ্ছে এই সুকুমার কাকা, সুব্রত কাকা, এরা দাঁড়িয়ে সকাল 7টার সময় ডিসিশনটা নিয়েছিল। এবং তখন আমাদের বাড়ির সামনেটা দাঁড়িয়ে এরা ডিসিশন নিয়েছে যে কি করা যাবে। তখন বলা হলো সবাই মিলে গিয়ে সবার কাছ থেকে টাকা, যার জায়গায় যা টাকা আছে সেভাবে তোলা হবে। এই করতে করতে তোমাদের যে বাড়িতে একজন ভাড়াটে থাকতো, ভৌমিক বলে, যেটা কেশমণির বাড়িতে যখন ভাড়া থাকতেন, ভৌমিক বাবু বাজারে যাচ্ছেন,
বাড়ি থেকে বেরিয়েছে, আমরা পৌঁছেছি। অভিভাবক 500 টাকা ছিল পকেটে দিয়ে দিয়েছে। যথারীতি আমরা টাকা নিয়েছে সুমনা বাড়িতে ভদ্রলোক ওই বাজার করতে বেরিয়ে টাকাটা দিয়ে বাড়ি চলে গেছে। আমরাও খেয়াল করিনি, আমরা ওখানে বসে টাকাটা গুনছি। কথা বলছি যে ভালো কাজ যেগুলো সামনে এখন দুষ্ট কাজের কথা বলি। এই যখন মনুদের বাড়ির কথাই যখন এলো তখন প্রথম ওইটা দিয়ে শুরু করি। তখন আমরা সরস্বতী পুজোর চাঁদা তোলার জন্য যখন বাড়িতে গেছি নাগরজি কাছে চাঁদা চেয়েছি। তা নাগরজি নর্মালি কি হতো, এটা যা হয় আমরা আমাদের একটা অ্যাসেসমেন্ট ছিল। আমরা জানতাম যে ওনার কাছে যদি এই চাওয়া যায় তাহলে এইটুকু কমাতে পারে, সেই জন্য এইটুকু বাড়িয়ে বলতাম। অ্যাসেসমেন্ট ছিল তখন। আর দুষ্ট বুদ্ধির তো অভাব ছিল না আমাদের কারুরই। তো তখন নাগরজির কাছে চেয়েছি, তা নাগরজি বললেন না, এটা তোমাদের আমি দেবো না। তখন বেবি চ আমাদের বন্ধু গোত্রীয় ছিল, বেবিকে ডেকে আমি বললাম, বেবি এটা কিন্তু ভালো হচ্ছে না, বাবাকে বলে দে, এটা না দিতে পারে কিন্তু আমরাও কিন্তু একটা কিছু অনর্থ করে দেবো। কিন্তু তখন কিন্তু তুই আমাকে বলতে পারবি না যে এইগুলো কেন করলে তোমরা। তা যাই হোক, সামো রাধা এটা ওই জায়গাটা স্টেটমেন্ট হয়ে গেছে। এবং আজকে বলতে গেলে মানে নিজের খুব বাজে লাগছে যে এখন ভাবতে আর বলতে যে আমরা সরস্বতী পুজোর রাত্রিবেলা ওগুলোকে কেটে দিলাম এই দিয়ে ব্লেড দিয়ে, আবার সেইভাবে করে রেখে দিলাম। লাউ গাছ ছিল, লাউ গাছটা ছাদে একদম মানে ওদের ছাদে একদম ছড়িয়ে গেছে। বললাম কি গোড়াটা কেটে দিয়ে আবার মাটিতে বসিয়ে দিলাম। ওরা তো যাচ্ছে একদিন, আরে গাছগুলো শুকোচ্ছে কেন? গাছটাই মরে গেল। একদিন প্রভাত কাকার বাড়িতে আমার রাত ছিল, কলটা বাইরে করে দিয়ে চলে গেলাম বাড়ি। আচ্ছা, সারা রাতে জল পড়ি। আমার ছিল এরকমও ছিল, সনাতন দাদের বাড়িতে, ওই বাড়িতে উঠে যত নারকেল ছিল মানে নারকেল পাড়া ছোট উঠে গেল, মুরলি রমেশের নারকেল পাড়া ছোট উঠে গেল, উঠে যে তখন নারকেল পাড়তো, এমনি গাছে উঠে যেত। ছোট উঠে যেত, উঠে যে নারকেল পারতো, শুধু পরে এত নারকেল ছিল কে খাবে? নারকেল গুলোকে নিয়ে তারপরে যে ফেলে দেওয়া আসতো হয়তো, কিন্তু ফেলে শেষ করে দেওয়া হলো, মানে এরকমও ছিল। আর সনাতন দাদের একটা শুধু গল্প বলি এইখানে, আমাদের একটা নাটকের তখন রিহার্সাল হচ্ছিল, ওই একদম সনাতন দার বাড়ির সামনে তখন তো পুজো প্যান্ডেলটা ছিল, ওই প্যান্ডেলটাতে রিহার্সালটা হতো। তা বাইরের থেকে এরকম ওইখানে একটা ডায়লগ ছিল, এই সনাতন কোনো একটা হঠাৎ সেটা দূর থেকে মানে তখন স্টেজে ওরা রয়েছে, আমি স্টেজের বাইরে রয়েছি, আউটসাইড স্টেজ থেকে হঠাৎ খুব জোরে আমি ওরা চিৎকার করে যখন বলেছি, আর খুব মানে ভয়েসটা এত জোরে হয়েছে যে আমি খেয়াল করিনি যে সনাতন দা ওইদিকে সামনে দাঁড়িয়েছিলেন। আমার সেদিন খুব নিজেই খুব অস্বস্তি লেগেছিল। আমি ওনাকে বোঝাতে পেরেছিলাম কিনা জানি না, যে ওনাকে বলতে চাইনি, কিন্তু থ্রো ওয়াজ ভেরি ভেরি মানে মিনেসিং, মানে খুব বাজে লেগেছিল সামাও রাধা। আর সেরকম একটা ওই নাটকের মধ্যে একটা মানে নানাদার গালে একটা সেই চর যেটা ওইটা খুব বড় ঘটনা, ওটা খুব বড় ইস্যু হয়ে গেছিল। ওইটাতেই ওটা খুব বড় ইস্যু হয়েছিল, ওটা ইস্যু হয়ে গেছিল। যদিও পরে বুঝতে পেরেছিল যে না, ওটা একদম মানে মানে নাটকের যে স্পিডটা ছিল, স্পিডের চোটে মানে এত জোরে চটটা হয়ে গেছিল যে আমি নিজেও ভাবতে পারিনি। মানে তুই তো আমাদের খুব ছোট যখন তুই এলি, তারপর থেকে তোর তো যে ঘটনাগুলো আমরা জানি সেগুলো তো মনে কর একটু উপর থেকে দেখেছি, তোর নিজস্ব কিছু ঘটনা আছে যেগুলো তুই হয়তো আমাদেরকে সে সময় বলিসনি, কিন্তু এদের মধ্যে হয়তো একটা একটু জানি, ওইগুলো তুই একটু শেয়ার কর আমাদের সঙ্গে। এমনি ঘটনা আমার তো মানে একটা সার্টেন টাইমের পর আমি বাইরেই চলে গেলাম, কোচবিহার চলে গেলাম। তার আগের ঘটনার মধ্যে যে মানে নারকেল চুরি নিয়ে বলছিলাম, বাপা মনে পড়ে এই রমণী আর মুরলি তখন ছিল না, এই ব্যাপারটা একটু পরিষ্কার করবো, কারণ এরা এতদিন ধরে নেই তো, এরা অনেকদিন নেই, এরা তিন ভাই রমণী মুরলি জয়রাম ছিল, আমাদের সাথেই হতো। আমাদের ফিস্ট হতে কি হবে, আচ্ছা তুই দুটো আলু আনবি, তুই একটা পেঁয়াজ আনবি, এইভাবে করে এনে আমরা ওইটাকে আলু কাবলি বানিয়ে খেতাম। না দ্বিতীয় আবার ফিস্ট ওদের বাড়িতে হতো, যে ওরা হোস্ট করলে ওরা কিছু দেবে না, ও দুটো পেঁয়াজ, ও একটা মুড়ি 100, এইভাবে করে এনে আমরা ওইটাকে ফিস্ট হিসেবে করতাম। তো নারকেল চুরি হতো ওই সনাতন নারকেল চুরি শেষ হয়ে তারপরে কি ওই কেরালাইট নারকেল গাছ আছে না, এগুলো খুব ছোট নানাদার বাড়িতে যেটা না না রিলেটিভ আছে না, ওনার বাড়িতে নারকেল গাছে নারকেল রয়েছে, নারকেল গাছে হাইট খুব বেশি না, হ্যাঁ। এবার পাঁচিলের উপর উঠে রমণী নারকেল পাচ্ছে, রমণী তখন থাকতে হচ্ছে চামদাদের বাড়িতে।
রমণী জয়রামরা ধান চামড়া নারকেল পাচ্ছে, নিচে মুরলি দাঁড়িয়ে আছে, মুরলি ক্যাচ লুকছে, আর পেছনে রমেশ আছে, রমেশকে সাপ্লাই দিচ্ছে। দুপুর 2 বাজে দুপুর হ্যাঁ। তো এবার উনি টের পেয়েছেন যে কে নারকেল পাচ্ছে, উনি ওখান থেকে তাড়া করে দেন। এবার রমেশকে ওর নারকেল তো অনেক পেড়ে দিয়েছে, এবার 2 ভাই ও রমণী ওখান থেকে দেখেছে যে উনি আসছেন, ওরা চুপ করে লাফিয়ে পড়ে যে মুরলিকে নিয়ে বাড়ি চলে গেছে। আর রমেশ বলে দিয়েছে ওই পাড়াচ্ছে, রমেশকে দেখিয়ে দুজন কেটে পড়েছে। কেটেছে। আর রমেশ কি করেছে, ওগুলো নারকেল নিয়ে রমেশের মানে পুরো খুব খারাপ অবস্থা, ও নারকেলগুলো নিয়ে যেতে পারছে না, রাখতেও পারছে না হাতের কাছে। এর বদল 5 চোখে চলে এসছে, এসে রমেশকে ধরে খপ করে বলে, আর 2 ছেলে কোথায়? বলে ওই যে ওখানে ওই বাড়িতে আছে। এবার এই বাড়িতে ঢুকে থাকে মুরলি আর রমণী এমন ঘুমোচ্ছে যেন মনে হচ্ছে যেন কখন থেকে ঘুমোচ্ছে, বাবা সার্টিফিকেট দিচ্ছে, 10টা থেকে ঘুমোচ্ছে, বাবা সার্টিফিকেট দিল। এমন ঘুমোচ্ছে। তো রমেশকে তো ধরে নিয়েছে, রমেশ এখানে ধরা আর এবার দিল, মুরলি মুরলি কি হচ্ছে বল, এরকম কোনো ব্যাপারই না। একদম বলছে এই বাসটা খারাপ হয়ে গেছে, বাসটা খারাপ হয়ে গেছে, যাবে না সামনেটা যাবে, এখন সব হ্যাঁ সব লেগে গেছে, ওই সামনে দিকে লুকি পড়ে এমনি করে যাবে না এটা যাবে না। তারপরে কি হলো, ওই 8:30 সময় ভাবো একবার কি হ্যাঁ অফিসটা কে বলেছে দাদা বাসটা ঠিক আছে না, আমাকে ওই ড্রাইভার বলছিল নাকি কোনটা, আমি ড্রাইভার তো আমি লোকটা কোথায় গেল, আর দেখছে আর লোকটা নেই, রমেশ আর দেখছে একবার পুজোর সময় এইখানে আমাদের তখন এই মাঠে পুজো হয়, এই গটিয়া না? হ্যাঁ এই বাকিদার বাড়ির সামনে। না আমাদের বাড়ির পাশে পুজো, ওইখানে হ্যাঁ, ওখানে পুজো হচ্ছে, আমরা নাইট গার্ড দিচ্ছি। এবার মাংস রান্না হচ্ছে, ঠিক আছে, মাংস রান্না হচ্ছে বিজন দাদের বাড়ি ঠিক মাঝামাঝি জায়গায় মাংস রান্না হচ্ছে, বাকি সবাই প্যান্ডেলে বসে আছে। তখন তো সিমেন্টের ওই কাঠ দিয়ে, মানে সিমেন্টের যে ঢালাই করা কাঠ দিয়ে প্যান্ডেল বসে আছে। এবার বসে থাকাতে একটা নড়বড় দুলছে, ঘট উঠলে গেছে। এবার রাজি বলছে, তোরা মানে ইয়ে করছিস, ঠাকুরের প্যান্ডেলের সামনে মাংস রাঁধছিস, ইয়ে করছিস, অন্যায় করছিস। ও কোথায় গিয়ে টিউবওয়েলে গিয়ে জল ছেটা দিয়েছে, কি পুজো টুজো করে ঘরটা বসে এই রাজি বসে দিয়ে গেল, আবার গিয়ে কে বসে নাড়িয়ে আবার ঘরটা ফেলে দিল। ও এবার বলে, আমি থাকবো না, তোর অন্যায় করছিস, ইয়ে করছিস বলে বাড়ি চলে যাচ্ছে, ধরে নিয়ে আসা হলো। সেই রাত্রে কতগুলো ঘটনা ঘটেছে, সাধুর মাথায় নারকেল পড়েছিল, তাও কিছু হয়নি না। হ্যাঁ 2টোর সময় টর্চ দিয়ে নারকেলের বাঁশ দিয়ে খোঁচা দিচ্ছে, টর্চ দিয়ে নারকেল ফেলছে, ধরছে। এবার 100 খোঁচা মানে যে 2টো পড়েছে, একটা ধরেছে, একটা মাথার মাঝখানে ভোলা দত্তর বাড়ি। এবার ও বলছে যে আমার শরীরটা ভালো লাগছে না, ও এসে চলে এসেছে প্যান্ডেলে গেছে। এবার আমরা সব নারকেল কুড়িয়ে এসে দেখি মাথাটা জল দিয়ে ভিজিয়ে দিয়ে নারকেল ছিলছে বসে বসে, ওর শরীর নাকি ভালো লাগছে না। এর মধ্যে বিজয়দা ফিরেছে তোমার ঠাকুর দেখে, কোথা থেকে ট্যাক্সিওয়ালার সঙ্গে ঝামেলা, আর রুটি প্যান্ডেলের মঞ্চে রাখা। এবার সব বিজেদার তো আওয়াজ, সব ছুটে গেছে ট্যাক্সিওয়ালাকে মারবে বলে, এরকম একটা ব্যাপার। এবার সবাই গেছে মানে ট্যাক্সি চায়, ওদিকে কিন্তু স্টোভের মাংস রান্না হচ্ছে, গরম রান্না মাংস। এসে দেখে স্টেজের উপরে কুকুর মেয়ে আসছে, রুটিগুলো খাচ্ছে, তখন বাজে হচ্ছে রাত্রি 2টো। এবার তো মাংস রান্না হচ্ছে, আর রুটি কোথা দিয়ে পাবে? এবার সব বেরিয়েছে গিয়ে 205 বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেল ছিল, সেই হোটেলটা বন্ধ হয়ে গেল। তাকে ডেকেছে, সে বলছে আমি রুটি ফুটি গিয়ে দিতে পারবো না, দিতে পারবে না তো বলে না। সোজা গিয়ে তোর টালির চালে উঠে পড়েছে, বান্দাসের দোকান না, বাংলাদেশের দোকান না, অন্য কার দোকান, টালির চালে উঠে পড়েছে। সে তখন টালি থেকে পড়ে যাওয়ার ভয়, বলছে তোমার নেমেছো রুটি বানিয়ে দিচ্ছি। এবার নেমে এসেছে, সে রুটি বানিয়ে দিয়েছে বেলা মানে ভোর 3টের সময় এসে, তখন সে খাওয়া দাওয়া হয়েছে, এসে খেয়ে দিয়ে তারপর যে যার মতো বাড়ি চলে গেছে। বিজি একবার মনে আছে, তখন আমাদের তো এত বাজেটের পুজো হতো না, নিজেরা ডেকোরেশন হবে, সেই দিনগুলো সত্যি বিজি 7 দিন ধরে ডেকোরেশন করে সব সাজিয়ে একা কাজ করছে, করার পরে 4টের সময় বিজি নিচে নামলো, হ্যাঁ কেমন হয়েছে রে, বললো দারুণ হয়েছে, বলে বিয়ে সত্যি দারুণ হয়েছে, বিজি পেছন ফিরেছে, সব ভেঙে পড়ে গেছে। বিজি পেছন ফিরে পড়েছে, ভেঙে পড়েছে, বিজি সামনের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলো কি হলো, বলে পেছন ফিরে কেউ নেই, যারা আমরা পেছনে ছিল সবাই বাকি, কেউ নেই। এরকম ভাবে এই পুজো নিয়ে বলছি, কালী পুজো হচ্ছে, পুরোহিত তখন ওই গোপাল বুঝেছিস, গোপাল ঠাকুর মানে পুরোহিত, তখন তো ওই
হাঁড়ি করে রসগোল্লা, যেমন মা কালী রসগোল্লা খেতে খুব ভালোবাসেন, এরকম হাঁড়ি করে রসগোল্লা এখানে সব প্রসাদ প্রসাদ দিচ্ছে, গোপাল ঠাকুর তো ওম শান্তি করছে, আর দেখছি যে তলা দিয়ে হাঁড়িটা এরকম এরকম করে এ হচ্ছে, আর ও তখন পুজো ছেড়ে দিয়ে হাঁড়িটাকে নিয়ে পালাবে। আমি ভাবলাম অসুবিধা কিন্তু কাজ ছিল সবার প্যাকেট থেকে সন্দেশ নিয়ে ঠাকুরের পেছনে রাখা। স্ট্রাকচারের পেছনে, এবং সেটা আবার আমরাও পরে গিয়ে চুরি করে নিই। এখন যেহেতু ওরা আজকে নেই, কিন্তু অশেষ আর দুলালের প্রসঙ্গ না এনে কিন্তু কোনো যদিও আজকে ওরা নেই এখানে কোনো কারণবশত, তো কিন্তু দুলাল আর অশেষকে বাদ দিয়ে এই আড্ডা অনেকটা কম থেকে যাবে, কারণ এরা খুব এমনভাবে যুক্ত ছিল ব্যাংক গার্ডেনের সমস্ত কিছুর সঙ্গে যে নাটকের নাম আসলে দুলালের নাম আসে, কারণ দুলাল নাটক খুব ভালো করতো, ভীষণ ভালোবাসতো, এবং নাটকের নাম আসে, এবং দুলালদার নাম আসে, পুজোর নাম আসে, কিন্তু অসুবিধা নাম আসে। পুজোর নাম আসলে অশেষের নাম আসতো। আর অশেষ হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে সিরিয়াস ছেলে ছিল। অশেষ যে এত সিরিয়াস ছিল তার একটা ছোট্ট একটা উদাহরণ দিই। সে আমার তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষায় তা এখনকার দিনে যেরকম সাথে মানে পুরো বাড়ির ব্যাটালিয়ান যায়, আমাদের সময় তখন ওই সিস্টেমটা ছিল না। তো আমি একাই বেরিয়েছি, আর এই দিকে কাছেই ওর নামটা আমি এখন ভুলে যাচ্ছি, ওনার নামটা মনে নেই, বুলুদিদের সঙ্গে পড়তো, মানে বুলুদি আমরা একই সঙ্গে পরীক্ষা দিয়েছিলাম আর কি, মিঠুর দিদি যে বুলুদি, এই পাড়াতে ছিলেন, যে ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, ও ছিল হচ্ছে একটা ভাই ছিল খোকন, হ্যাঁ সুস্মিতার সময় পরীক্ষা দিচ্ছে। তো সুস্মিতাদির মা আর সুস্মিতাদি আর সুস্মিতাদির মা, আমি আর অসীম আমার সঙ্গে যাচ্ছে আর কি, আমার তীর্থবতীতে সিট পড়েছে। তখন এখন বাস যদি জানে কোনো গন্ডগোল ছিল কি জানি না, কম ছিল, একটা ট্যাক্সিকে দাঁড়া করানো হয়েছে, এবার ট্যাক্সি হয়েছে, ট্যাক্সিতে উঠেছি, ওই সুস্মিতাদির মা উঠেছেন, সুস্মিতাদি উঠেছেন, আমি উঠেছি, সামনে অশেষ বসেছে। অশেষ তো গম্ভীর, মানে মনে হচ্ছে যেন মানে, আর আমি হঠাৎ দেখছি সুস্মিতাদি ওই লকিং ভার একটা কবিতা ছিল তখন, সে লকিং ভার কবিতাটা এরকম দেখছে। তা আমি হঠাৎ ওনাকে বললাম লকিং ভারটা না দেখে লক্স লিওলটা দেখুন, ফেনিসানের তখন লক্স লিওলটা, দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট এই ছিল। হঠাৎ ওর মা আমার দিকে তাকিয়ে বলছে যে তুমি কি করে জানলে? ও ভাবতেই পারে যে আমি পরীক্ষার্থী, তাই না? আমি তো এতক্ষণ বাদে আমাকে তো লিখতে হবে, তুমি পরীক্ষা দেবে, ও নয় সামনে। অশেষ হচ্ছে এরকম সিরিয়াস ছিল, কিন্তু অশেষের যেটা ছিল হচ্ছে অশেষ খুব সিনসিয়ার ছিল। এই যে পুজো আর্চার ব্যাপারে সকাল থেকে রাত পর্যন্ত আমরা হয়তো এক প্যাচেস করেছি এই মানে ওই স্টেজের ব্যাপারটা, কিন্তু অশেষ মনে হয় যতদিন পর্যন্ত আমি জানি না এখনো ওর সঙ্গে যুক্ত আছে কিনা, ওটা কিন্তু স্টেজের পুরোটাই অশেষ দেখতো। এটা একদম প্রায় কয়েকজন ছিলেন যারা একদম রেগুলার দেখতো, এবং অশেষ কিন্তু একটা জিনিস খুব মানে রিলিজিয়াসলি মেইনটেইন করতো, সেটা হচ্ছে সন্দেশ চুরি করাটা। এটা তো ইনসেন্টিভ ছিল না, এবং লুকোতো কোথায়, লুকোতো ঠাকুরের কানামার পেছনে। আমাদের সঙ্গে পার্টিকুলারলি ঠাকুর দেখতে বেরোলে একটা মজার কথা বলি, দুলাল আমরা সব খেলেছি, খেলাধুলার পর তো স্নান টান করে গেছি, আমার পায়েও লেগেছে, পায়ে ব্যথা। দুলাল একটা ওষুধ নিই, অমুক তমুক কি খাওয়ালো, তখন এই দাস মেডিকেল, এই যে এখন যে আছে ওর বাবা, দাস মেডিকেলে গেছি। এখন দাসবাবুকে বললে, ডাক্তারবাবু বললে উনি খুব খুশি হতেন, ডাক্তারবাবু বলে কি হয়েছে? আনন্দ তোকে খেলতে গিয়ে পায়ে লেগেছে, কি ট্যাবলেট দুলাল কিছুক্ষণ বাদে হঠাৎ করে বলে উঠলো এন্ড্রোকুইনাল খা। এন্ড্রোকুইনাল খা, আর ও তো আমাকে ওষুধ দেবে কি আমাকে মারলে পারে, আমরা ওখান থেকে আচ্ছা এই হাসির কথার সাথে একটা মানে যে নেই এখানে, ওর নাম এই কিছুক্ষণ আগে বাক্য করেছিল, নয়নের কথা মনে হলো। আচ্ছা এইবার যা হয় ছোটবেলায়, সেইবার নয়ন ক্লাস 5 থেকে 6 উঠবে, আর ছোট্টু মনে হয় 10 থেকে 11 উঠবে, এরকম একটা কিছু ছিল মনে হয়। তা ছোট্টুর রেজাল্টটাও খারাপ হয়েছিল সেবার, আর নয়ন পাস করতে পারেনি। নয়ন বাড়ি চলে এসে তো তারপরে বিকেলবেলা আমরা খেলার মাঠে গেছি, হঠাৎ নয়ন পেছন আস্তে আস্তে এসছে, আস্তে করে ছোট্টুর কাছে গেছে, খুব আস্তে করে মাথা নামিয়ে বলছে কি ছোট্টুদা
তুমি মুখ কি করে দেখাবে গো, আমি কি করে মুখ দেখাবো? ওই যে পাস না করলে মুখ দেখাতে পারা যায় না, কি করে বলেছে। মানে ছোট্ট হাসতে হাসতে পড়ে যায়। ছোট্ট বাবু বলছে এই পাগল ছেলেকে নিয়ে তুই কি করবি। আমাদের এখানে ব্যাঙ্গার্ডেনের যেরকম কালচারাল অনুষ্ঠান, পুজো আচ্চা, নিজেদের মধ্যে ভীষণ আপনাপান, প্রত্যেকে ভালোবাসা এরকম ছিল, সেরকম খেলাধুলোটা একটা বিশাল বড় অঙ্গ ছিল। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল। আর এই খেলার নাম যখন ব্যাঙ্গালোরে যদি আসে, যার নাম সমস্ত খেলাতেই একসঙ্গে উচ্চারিত হতে পারতো, সেটা হচ্ছে কালু। এবং অতি দুঃখের ব্যাপার যেটা হচ্ছে যে কালুর মতো এরকম একটা স্পোর্টসম্যানের শরীরটা এরকম হঠাৎ খারাপ হয়ে গেল, এটা মানে মেনে নেওয়া খুব কষ্টকর। কালু কিরকম ছিল বলছি, মানে লোকে শুনলে তো ভাববে যে যেহেতু আমাদের বন্ধুগুলো আমরা বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করছি। কালু এখন লোকে একটা বাইসাইকেল কি করলে পরে পেপারে বিশাল বড় করে দেয় যে সে কি করেছে না কি করেছে। 10টার মধ্যে 9টা বাইসাইকেল কিক মার কালু মেরে গোল করে দেবে যে কোনো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর এরকম প্রতিভা ছিল। আমার মনে আছে একবার আমাদের সেই সময় টুর্নামেন্ট হতো অনেক, এবং আমাদেরকে নিয়ে যেত। আমার আর কালুর জুটি খুব মানে লিথাল কম্বিনেশন ছিল। আমি বল বাড়াতাম, কালু স্কোর করতো। মানে এইটা হচ্ছে এই যে তুমি স্পোর্টসের কথা বললে, কালুদা যেরকম একটা ইয়ে, তারপরে ছোট্টুদা, এরা যে স্ট্যান্ডার্ডের খেলা খেলতো, মানে সেই সময় এরা ডিভিশন আরামসে খেলতে পারতো। প্রপার গাইডেন্স ছিল না বলে হয়তো খেলতে পারিনি, বা প্রপার চ্যানেল ছিল না বলে খেলতে পারিনি। মানে এদের যে খেলার যে কোয়ালিটি ছিল, ইভেন তারপরেও যাদের কথা বলছি আমি বলছি, যখন তারাপদ কাকু যখন তপু মাধ্যমিক দিচ্ছে, তখনও তারাপদ কাকুর পাশ দিয়ে কেউ বল নিয়ে বেরিয়ে যেত, এটাকে মেনে নিতে পারতো না, তারাপদ কাকু মানতো না। সে যেরকম ভাবেই হোক, ট্যাকেল করে হোক, যেরকম করে হোক, ব্রেক করে দিতে। দাদা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ওরা তো হ্যাঁ। আর শ্যামাদা তো অনেকদিন এখানে ছিল না, রাজস্থানে ছিল, ফিরে আসার পরে ছোটদার যেটা ছিল তোরা জানিস না, হয়তো চাঁদু জানে, ছোটদা ছিল বল পেলেই ছোটদা উইংয়ে চলে যেত। হ্যাঁ, সরে যেত, উইংয়ে চলে যেত, এবং উইংকে একদম কোণে যেমন তখনকার দিনে লেফট আউট না, এটা শেষ হয়নি। উইংয়ে যেত যথারীতি, তখন মাঠ তৈরি হচ্ছে তো প্রচুর কাজ আছে, মাঠে চোট পাওয়ার জায়গা ছিল হচ্ছে ডাস্টবিনে থাকে। মাঠে যে জল তুলে যে খেলা, সে জল তুলতে শুরু করতো। দুটো দারুণ কম্বিনেশন ছিল চাঁদা। তোমাকে একটা কথা বলি, থামিয়ে দিয়ে একটু বলছি। সেটা হচ্ছে শ্যামাদার পাস আর মনিদার হচ্ছে ঠিক এইখানে কেন বলটা দিলে না। এই মনিদার প্রসঙ্গে যখন আসলো, তোরা তো জানিস না মনিদার আগের ব্যাপারটা। মনিদা ওয়াজ এ ভেরি গুড সুইমার এন্ড ওয়াটার পোলো প্লেয়ার ছিলেন, এবং উনি মানে ওয়াটার পোলোতে মানে পদ্মপুকুর সুইমিং অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্ট করতো। ওর কন্টেম্পোরারিরা বেঙ্গলেও করেছে, এবং তার সঙ্গে চাঁদুর একটা প্রতিভা ছিল। চাঁদু খুব ছোটবেলায় মানে অবিরাম সন্তান প্রতিযোগিতাতে এখানে প্রথম হয়েছিল। প্রায় 18 ঘন্টা মনে হয়, 18 কি 20 ঘন্টা কন্টিনিউয়াস সাঁতার কেটেছিল। মানে তখন এইগুলো হতো, সাইকেল চালানো, সাঁতার প্রতিযোগিতা। এবং মনিদা যে এত ভালো সুন্দর বল করতো। মনিদার বল মানে সত্যি কথা, যারা পুরনো ক্রিকেটের খেলা দেখেছে, ম্যাকেনজির বোলিং যারা দেখেছে, তারা কিন্তু মনিদার বল দেখে বুঝতে পারতো মনিদার বলে এইরকম একটা অদ্ভুত ধরনের একটা সুইং। তাহলে তোদের একটা ঘটনার কথা বলি। 1972 হবে মোস্ট প্রবাবলি। 1971 17 জানুয়ারি আমি বলেছি 1971 17 জানুয়ারি খেলতে গেছি আমার দাদার বিয়ের দিনকে। এগুলো রাখিয়ে চালু করে নাকতলা মাঠে খেলতে গেছি। টুর্নামেন্টের খেলা 25 ওভারের খেলা, নকশাল পিরিয়ড। কি হচ্ছে যাই হোক, সেই খেলা হচ্ছে হঠাৎ করে দেখি 4-5টা ছেলে দৌড়ে আসছে, বলে সিআরপি বলে। তখন তো সিআরপি তে আমরা ভয় পেতাম। আর সব তখন মাঠ উইদিন সেকেন্ড ফাঁকা, সেকেন্ড কেউ নেই মাঠে, একটা কাগজ বসে নেই। বাচ্চুদা অসুবিধাযুক্ত একটা দাযুক্তদার ভাই সব খাটের তলায় চলে গেছে, সব খাটের তলায় চলে গেছে। না, আমি শুনেছিলাম বাচ্চুদা নাকি এক লাফে কাটা তারে বেড়াতো। না, সেটা চয়ন। ও চয়ন। মানে এটা যদি এখন যদি বলা হয় যে মানে আমাকেও যদি বলে এখন, সে তখন তো মানে চিন্তাই করতে পারে যে ওই কাঁটা তারের বেড়া চয়ন ক্রস করবে এক লাফে। মানে প্রাণের ভয় কতখানি যে ওই কাঁটা তারও মানে তখন আমি মনে হয় ব্যাট করছিলাম, আমি ব্যাট নিয়ে দৌড়েছি, বাচ্চারা উল্টো দিকে ছিল মনে হয়, হয়তো এরকম একটা যতদূর মনে পড়ছে আমাদের। আর বাচ্চা আর এই ক্রিকেট খেলা যখন আসতো, আমাদের তখন তো এরকম ছিল কি যে আমরা ওই শুধু টিম করে খেলতাম না, জাস্ট একজন করে। এরকম হতো যে দিনের প্রথমে যদি আমি বা চাঁদু ব্যাট করতে পেয়ে গেলাম, তাহলে হয়তো বাকি কেউ ব্যাটই পেল না, এরকম হয়ে যেত। তখন আসলে তখন কিছু এই যে ডিসিপ্লিনটা ছিল হয়তো,
এবং লোকে কিছু ভাবতো না যে কেন ও ব্যাট করে যাচ্ছে, আমি কেন এখন শুধু 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 বল বল করে যাবো। বলতে ফুল হ্যান্ডে খেলা দেখি না, শুধু আন্ডার হ্যান্ডে খেলা হয়। আমাদের সময় তো আন্ডার হ্যান্ড বলে কিছু বস্তুই ছিল না, ফুল হ্যান্ডে খেলা হতো ক্রিকেটে। এখন যে ধরো তুমি কথা বলছি রমেশের বলে কত স্পিড ছিল, কত জোর ছিল, শ্রীধর কত জোরে বল করতো, সুন্দর বল বল করতো টুটুল। তো তোরা তোর বলে তোরও ভালো লাগছে। ভালো বল হ্যাঁ, এই যে এরা আমাদের মানে যারা আমরা যখন খেলতাম, এবং এই যে ছোট বড় মিশিয়ে যেটা খেলা হতো, প্রত্যেক রোববার দিন সকাল 10টা থেকে বেলা 1টা 2টো পর্যন্ত মাঠে থাকবে, কম্পালসারি সবাই মাঠে থাকবে। এই যে জিনিসটা, এটা তো বন্ধ হয়ে গেছে। এবং আমাদের সময় রবিবার শনিবার কোনো ছুটির দিন ম্যাচ হবে না, মানে নয় এ পাড়ার সঙ্গে ও পাড়া, নয় ও পাড়ার সঙ্গে এ পাড়া। বাপ্পা আজকে 60 বছর বয়সে দাঁড়িয়ে, 60-এর ঊর্ধ্বে দাঁড়িয়ে আজ ওর প্রতি অনেক অবিচার করেছি। কারণ তখন কি হতো, অফিস করতাম, অফিস থেকে চলে আসতাম, এসে মাঠে নেমে যেতাম, মাঠে নেমে হট্টগোল করে সারা সময় খেলতাম। আর খেলা বাদ দিয়ে অন্য কোনো কিছু হতে পারে এটা আমাদের কোনো ডিকশনারিতে ছিল না। এবং সত্যি কথা বলতে কি, বিকেলটা আমাদের জন্য ছোটবেলার থেকে আমাদের বাল্যকাল, খেলার মাঠটাই আমরা আমাদের কৈশোর পেয়েছি, আমরা আমাদের যৌবন পেয়েছি, আমরা আমাদের মধ্য বয়স পেয়েছি, আমরা আমাদের পৌরত্ব উপভোগ করছি। বার্ধক্যে কি হবে আমি এখনো বলতে পারছি না, নিশ্চয়ই সেটাও খুব ভালো হবে। এই যে ক্রমপর্যায় জীবনের যে এটা কিন্তু এই যে একান্নবর্তী পরিবার, আমি মানে একটা পরিবারের কথা বলছি না, এই যে থাকাটা এবং তাদের নিজেদের জন্য বাঁচাটা, তুমি প্রত্যেকের জন্য এইটা ছিল বলে হয়তো জীবনটাকে আমাদের পাড়া থেকে ভোলা কাকা অর্গানাইজ করে আমাদের প্রথমে দীঘা, তারপরে বিষ্ণুপুর, হ্যাঁ যাওয়া, তারপরে যে দুলালের তাল মিস্ত্রির বকখালি দুলালের তাল মিস্ত্রির যে ফ্যাক্টরিটা ছিল বড় বড়, ওইটা ওগুলো ছিল। তারপরে যারা ছিল কাকাদের, একটা সারাদিন একটা দারুণ আউটিং হতো। এর মধ্যে কিন্তু কিছু কিছু মজা ঘটনা আছে, যেরকম বিজুর কারেন্ট খাওয়া। এই কারেন্ট খাওয়ার যখন প্রশ্ন হলো, তখন তপ তো এখন নেই, তবে এখন নিউজিল্যান্ডে আমার ভাইপো যে তপকে, ওই মন্টিওরা তপকে খুব তপদের খুব ভালোবাসতো, আর তপকে ওরা খুব মানতো। এই মন্টি, সজল, রঞ্জু, তারপরে শিম্পু, এরা হচ্ছে তপর সব ছিল, এরা সব তপর সবই ছিল। একদিন হঠাৎ দেখা গেল তপ কোথায় কি এক্সপেরিমেন্ট করতে যে গ্যাস নিয়ে, সেটা শিম্পুকে শিখেছে, শিম্পু অজ্ঞান না, শিম্পু অজ্ঞান নেই, দৌড়েছে মাঠে, প্রথমে 4 পাক মাঠে বোবো করে দৌড়ানোর অজ্ঞান হয়ে গেল। এইবার তো শিম্পুকে ডাক্তার দেখিয়ে ফেকে সবকিছু করা হয়েছে। তপ তো দৌড়ে এসে বাড়িতে ঢুকে পড়ে, কাকু আমাকে বাঁচাও। কারণ এইবার দাদা আসলে পরে, দাদা এসে যখন শুনেছে ওইটা, প্রথমেই তো মানে সামান্য দাদা আই বিকাম এ শিপ হয়ে কাঁদা রয়েছে। এরা তার থেকে হয়তো আমাকে বেশি শ্রদ্ধা করে, বেশি ভালোবাসে, এটা বলতে আমার কোনো বাধা নেই। এটা তো ঠিক আছে। তোর কেমন জানি না, তুই খুব ছোট ছিলি তখন, চন্দ্রের বাড়িতে কালী পুজো হতো, আর চন্দ্রের বাড়িতে কালী পুজো হতো, তো আমাদের বাজি তখন ওই দিক থেকে ফাটানো হতো। আমরা কি করতাম, চন্দ্রের বাড়ির ওই ড্রেনের মাঝখান দিয়ে দোদমা দিয়ে দিতাম, দোদমা ওইখানে একটা ফাটতো, আর ঠিক চন্দ্রের বাড়ির সামনে এসে একটা ফাটতো আর কি। আর ওদের বাড়িতে প্রচুর লোকজন থাকতো তখন, মানে এইটা আমাদের এইটা ছিল, খেলা ছিল হাতে বাজি নিয়ে। বাজিতে তোমার বলে চাঁদুদা, কালুদা, মনিদা এত সুন্দর উড়নতুবি ছাড়তে পারলো। মনিদা উড়নতুবি তো পুকুরের মধ্যে জলের থেকে বেরিয়ে চলে যেত, এত সুন্দর উড়নতুবি করতো। আর যেটা ছিল, আমরা একবার মানে খুব বাজে রকমের একটা করেছিলাম, আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যে একটা বোমা তৈরি করেছিলাম আর কি, এই ছোট্ট একটু ইসের মধ্যে করেছিলাম। এটা সমর বলে একটি ছেলে আসতো আমাদের, ও, আমি, কালু, মনিদা ছিল না কি খেয়াল করতে না, চাঁদু ছিল, এই 4 জন তো ছিল আমি জানি। বানিয়ে এখন সেটা কয়েকটা বানিয়েছি, তো একটা টেস্ট করার জন্য একটা পাঁচিলের তলায় অন্যরা দূরে কোথাও নিয়ে টেস্ট করতে, যে পাঁচিলটা পড়ে গেছিল, সেই ভয়ের চোট তখন বেরিয়েছিলাম যে কি শক্তিশালী বোমা বানিয়ে ফেলেছি আমরা, বুঝতেই পারি। তাড়াতাড়ি ওইগুলোকে সব জলের মধ্যে চলে এবং সত্যি কথা, এই যে যার কথা বলছিল চাঁদু যে পালিয়ে গেছিল, এই যে অমল, এমনকি অমল আমাদের সঙ্গে ফুটবল খেলে গেছে এবং আমার একটা যেটা হচ্ছে টুলুদির কথা যেটা বলছে, সেটা হচ্ছে তোরা তো মানে দেখিসনি প্রায়। টুলুদি মানে হচ্ছে মিঠুর দিদি, কৃষ্ণাদি যার ভালো নাম। 1970 সালে বিয়ের পরে আমেরিকা চলে যায়। কৃষ্ণাদি যে কৃষ্ণও করতেন আমাদের মানে পার্টিকুলারলি আমাকে, কালুকে আর ছোট্টুকে, এই 3 জন ছিলাম হচ্ছে ওনারা একদম মানে 3টে ছোট ভাই। আর উনি এনসিসি করতেন। আমাদের দায়িত্ব ছিল সকালবেলা ওই এনসিসি ড্রেস করে যখন বাস স্ট্যান্ডে যেত, সকালবেলা ওর সঙ্গে যে ওকে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে চাঁদুর যে দিদি ছিলেন, রপ্তানি খুব স্নেহময়ী ছিলেন।
রত্নাদির কাছে আমরা অনেক আবদার করতাম। এই যে সিদ্ধির গল্পটা বললাম, রত্নাদিকে দিয়ে সিদ্ধি করিয়েছি। আমাদের প্র্যাকটিক্যালি সত্যি কথা মনে হয় যে কোচিদি ব্যাপারে কোচিদিকে তার আগে মনিদির কথা বলেনি, মনিদিকে বাদ দিয়ে ব্যাঙ্গানে নিয়ে কিচ্ছু বলা যাবে না। মনিদির মতো অত ভালো সঙ্গীত শিল্পী খুব কম ছিল এই অঞ্চলে। তখন যত ভালো ফাংশন হতো, তখন প্রচুর ভালো ফাংশন হতো। মনিদি হচ্ছে একদম মানে যদি কোনো একজন আর্টিস্টের নামও লিখতে হবে সেই ফাংশনের জন্য, মনিদির নাম অবশ্যই লেখা হতো। মনিদি ছিলেন, আর এই আমাদের এই দিকেই এখন বাড়ি করে এসছেন, আগে সুবোধপাকে থাকেন কল্পনা মাইতি বলে, কল্পনা দিয়েছিলেন। এরা দুজনে খুব ভালো গাইতেন। কল্পনা দিয়ে আমাদের এখানে না, এখানে থাকতেন না, বাইরে থাকতেন। এরা দুজনই স্নোই ছিলেন। আর খুব বেশি এখানে ছিল না, বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি, বিয়ে হয়ে যায় এখানে আসার পরে, করতো না। মেজদি সীমার মানে সীমা আমার ছর্দি যে ওরা এখানে ছিল বিয়ের আগে পর্যন্ত। ওদের বেশি করে ওদের সম্বন্ধে বলতে পারবে হচ্ছে ওদের যারা মিস্ত্রি যারা ছিল হচ্ছে এই তোমার স্বপ্না, টুলি, এদের সঙ্গে। তারপরে এবং মানে একটা যেটা ছিল যে যা হয় মানে এখানে ব্যাচ ওয়াইজ অনেকটা মিশতো সবাই, আর প্রত্যেকেরই একটা যেটা ছিল নিজস্ব কিছু গতি প্রকৃতি ছিল, সেইগুলোকে ফলো করতে হয়তো। হ্যাঁ, যেমন ধরো কোচিদির কথা বলি, কোচিদিকে আমরা যেভাবে কোচিদিকে পেয়েছিলাম সেটা হচ্ছে কোচিদিতে ওই অরুণ কিরণ মহারাজের নিয়ে এসেছিল অরুণ কাকা রাক্ষসীর পাঠ করানোর জন্য। সে মুখের ভেতর দিয়ে আলো ফেলে, অসাধারণ। মানে তখন সেই কোচিদি আমাদের মানে কোচিদি তো আমাদের থেকে শিখে, কোচিদি ন্যাচুরালি আমাদের সাথে কোচিদি খুব একটা যোগাযোগ ছিল না বা ছিল না। ওই সময় যখন মেশা, ওই সময় তখন দেখা মানে সে মানে কিরে কেমন আছিস মানে নিজের ছোট ভাইয়ের মতো করে এখান থেকে বেরিয়ে চলে যেত লালমোহন পাখি। নাটকের নাম ছিল লালমোহন পাখি, কই গেল লালমোহন পাখি। তো আচ্ছা, তারপরে আরো দুজন তিনজন নাম না বললে হয় না, সেটা হচ্ছে বুলু, টুলু, রিঙ্কু। ওটা হচ্ছে মামা বাড়িতে 3 মেয়ে 3 কন্যা। এরা তিনজনই বসিতে ছিল, এরা অনেক দিন ছিল এবং এরা মানে কি বলবো একদম মানে আর মামা ছিলেন এমন একটা মানে বাড়ি, যে বাড়িতে লক্ষ্মী পুজোর দিন পাতনা পেরে যখন আমরা যখন ধীরে ধীরে বড় হতে শুরু করলাম, তখন ব্যাঙ্গার্ডেনে মনে হলো যে একটা ক্লাবের দরকার আছে। এই যে ক্লাবঘর আজকে দেখছেন, এই ক্লাবঘরের ভিত্তিপ্রস্তর আমি আমার হাতে করেছিলাম। 1 টাকার কয়েন দিয়ে মাটি কেটে তার মধ্যে ওখানে ইট পেতে প্রথম ওটাকে প্রতিষ্ঠা করার কাজটা আমরা হাতে করে করি। ওই ক্লাবঘর যখন হওয়ার পরে ক্লাবের জন্য এই ব্যাঙ্গানের ক্লাবে যে ড্রাফট কনস্টিটিউশন যে কমিটি তৈরি হয়েছিল, তখন সবাই সিনিয়ররা ছিলেন, কিন্তু সেই কমিটিতে আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার। কারণ আমাকে তখন এই যুব সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে আমাকে রাখা হয়। ওটা ডিজাইন করা ছিল বোধহয় বাচ্চুদের বাবার না, ক্লাবঘরটা ডিজাইন করেছে আমি যখন ড্রাফট কনস্টিটিউশন যেটা যখন হলো, এবং সেই ড্রাফট কনস্টিটিউশনে আমার অনেকগুলো সাজেশন ছিল এবং উইচ ওয়াজ অ্যাকসেপ্টেড ডিউরিং দ্য ড্রাফট কনস্টিটিউশন। সেগুলোর মধ্যে ছিল যে ওই ক্লাবঘরটা 2টো ফ্লোরে হবে। নিচের ফ্লোরে থাকবে হচ্ছে একটা কোঅপারেটিভ সোসাইটি, যেখানে হুইচ উইল আর্ন দ্য ফান্ডস ফর দ্য সাস্টেনেন্স অফ দ্য ক্লাব, অ্যান্ড যেই আর্ন ফান্ডসটার সাস্টেনেন্সের যে আর্নটা করবে, এবং সেখানে আমাদের এখান থেকেই যে আনএমপ্লয়মেন্ট থাকে সে ওইটাকে দেখবে, তারও এমপ্লয়মেন্টের। যে আজকে এখানে যখন সিভিল ডিফেন্স তৈরি হয়, তখন ছেলেগুলো রাত্রিবেলা থেকে পাহারা দেয়। আপনার আমার উদ্বৃত্ত সম্পদ পাহারা দেওয়ার জন্য যদি এই ছেলেটি থাকে, তার সম্পদ তৈরি করার জন্য কেন আপনারা থাকবেন না? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাকে তখন দিতে পারেনি। এরা বুঝেছিল আমি তো ভ্যালিড কোশ্চেন করেছি, কিন্তু উত্তর দিতে পারিনি। এইটা একটা খুব বড় প্রশ্ন ছিল, সেটা যদি সেদিন হতো তাহলে হয়তো একটা শুধু রেজিস্টার নাম্বারটা আসতো না, অ্যাকচুয়ালি সত্যিকার একটা ক্লাব তৈরি হতো, যেখানে সত্যিকারের লাইব্রেরি থাকতে পারতো, যেখানে সত্যিকারের একটা সাস্টেনেন্সের জায়গা থাকতে পারতো। হয়েছিল কিন্তু সেটা অন্যভাবে, কিন্তু যেটা অর্গানাইজড ওয়েতে, যেটাকে একটা কনস্টিটিউশনাল ফর্ম দিয়ে করা যেত, সেটা কিন্তু সেই দিকে কিন্তু তার ছিল একজন আরেকজনকে দেখতো। আর ব্যাঙ্গার্ডেনে না হোক, এই ব্যাঙ্গার্ডেনটাকে যদি আমরা যদি বড় করে দিই, আমরা যদি বিজ্ঞান ভিত্তিতে যদি ভাবি, এটা যদি ইন্টিগ্রেশন করে দিই, সারা পৃথিবীটাকে যদি এক ভাবি, লেট আস টেক এ প্লেস টুডে, we will do something for the humanity and mankind। কারণ যদি কিছু আমরা করি, হয়তো এটাই মনে হয় আমাদের মনে হয় সবচেয়ে বড়। আজকে মেলাটা গল্প করছিলাম, কিন্তু আমরা তো 50 বছরের গল্প করছি। এই 50 বছরে কিন্তু মানে যেরকম মানে অনেক অসমোসিস ঘটে গেছে আমাদের ব্যাঙ্গার্ডেনে। শুধু যে আমরা যারা প্রথম থেকে ছিলাম তারা না, তারপর অনেকে যোগ দিয়েছেন। যেরকম আত্মীয়তার খাতিরেও অনেকে এসছেন, সেরকম এখানে অনেকে এখানে বাড়িঘর
পরবর্তীকালে বাড়িঘরের যে পরিবর্তন হয়েছে, যে ফ্ল্যাট উঠেছে, সেখানে অনেকেই এসছেন। তাদের মধ্যে দুজন ভীষণই আমাদের মধ্যেকার প্রিয় এবং ভীষণভাবে যুক্ত হয়ে গেছেন যারা, তাদের মধ্যে আছেন মিসেস দাশগুপ্ত, যিনি 23 নম্বর প্লটে আসছেন, এবং আমার 24 নম্বরে আমাদের বাড়ি ছিল, কিন্তু আমাদের ঠিক বাড়ির আগে, এবং যে জায়গাটা একসময় ফাঁকা ছিল এখন ওনারা সেখানে আছেন। আপনাকে এখানে স্বাগত। আর আরেকজন জিনিস, শেখর গুহ, উনি ঠিক তার উল্টো দিকের বাড়িতেই, যে একটা শ্রীধরদের বাড়ি ছিল, ওখানে এসছেন। আপনাকেও স্বাগত। এখন আপনাদের সম্বন্ধে আপনাদের আজকে আমার দেখেছেন কতটুকু আচ্ছা, আমি একটা কথা বলি। আমি যখন প্রথম আসি, আমি 2000 সালে এসেছি। 2000 সালে যখন এসেছি তখন বাপ্পার মা পিন্টুদি বেঁচে আছেন তখন। তো প্রথম আমি দিন 7 কি দিন 10 হয়েছে, আমার তখন মেয়ে স্কুলে হলিওমে পড়তো, আমি রোজই তাকে নিয়ে স্কুলে যেতাম আসতাম। দিন 10 বাদই পিন্টুদি একদিন ডেকে বলে, শোনো শোনো এখানটা একটু বসো, এসে আমি ফিরে আসছি, মেয়েকে স্কুলে দিয়ে আমি ফিরে আসছি। প্রথম কথাটাই হলো পিন্টুদির, তোমাকে না দেখতে আমার ঠিক বলে। আপনার অভিজ্ঞতা? আমি বলছি, আমি তো অরিজিনালি আমি কলকাতার না, আমি কিন্তু উত্তরবঙ্গের ছেলে, মানে শিলিগুড়িতে আমাদের বাড়ি, অরিজিনাল বাড়িগুলো শিলিগুড়িতে। তো যাই হোক, আমি চাকরি সূত্রে মানে এখানে ট্রান্সফার হয়ে এসেছি আর কি। দ্যাট ওয়াজ 2006, মানে 2006। 2006 আসার পরে আমাদের এর আগে মানে 2000, তার অনেকদিনই আগে 2000 সালে আমি এখানে আপনার কোন জায়গাটা বেশি মনে ধরেছে? অবভিয়াসলি এই জায়গাটা অনেক বেটার লেগেছে। না, আমি বলছি এই ব্যাঙ্গালোরের কোন এরিয়াটা আপনার কাছে বেশি, যে আপনার সেদিকে চলে এসেছি। তো এখানে একটা মিঠুর নাম না করলে খুব মানে অসুবিধা হয়ে যাবে। মিঠু টিপু দুজনেই আমাদের এখানে ছিল। টিপু তো খুব প্রতিভাধর ছেলে ছিল, ওর অনেক বহুমুখী সাজা ছিল। এক রাত্রিবেলা মেজদা বলছে পা তুলছি, অন্ধকারের মধ্যে একটা উঁচু জায়গায় পা রাখলাম। আবার বলছে একটু নিচু আছে, নিচু হওয়া করে রাত্রিবেলা 10:30টার সময় বাড়িতে এসেছিলাম, কারণ আমি সবার সঙ্গে আসিনি, আমার পরীক্ষা ছিল বলে আমি থেকে গিয়েছিলাম বহরমপুরে। তখন ঢুকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মনোরম প্রাকৃতিক পরিবেশ, ঘাসের ওপর সুন্দর করে শিশিরের ছোঁয়া, সেই দিকে মনে হয়েছিল বড় সুন্দর জায়গা। খেলার দুটো বুট জোড়া নিয়ে এসেছিলাম, এখানে প্রাণ ভরে খেলবো বলে মাঠটাকে তৈরি করেছিলাম। সাথে অসংখ্য বন্ধু, চাদু, কালু, ছোটু, ওমু, বাবু, এদের সবাইকে পেয়েছিলাম। তোমাদের মতো ভাই বন্ধুদের পেয়েছিলাম, পিন্টু বৌদিদের মতো বৌদিদের পেয়েছিলাম, বোনের মতো সোমা, এদের সবাইকে পেয়েছিলাম। অনেক আত্মীয়পরিজন পেয়েছিলাম, যারা আপদে বিপদে মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন। আমরা কখনো ভাবিনি যে তাদের আপদে বিপদে আমরা তাদের কেউ না, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই যে ফিলিং অফ কমিউনিটি এবং একান্ত বোধ, এইটাই ছিল ব্যাঙ্গালোরে হচ্ছে সত্যিকারে প্রাণ বায়ু। এবং এইটাকে ধরে রাখার জন্যে যেটুকু দরকার সেটুকু যেন আমরা প্রত্যেকে এখনও যারা আছি তারা যেন করে যাই। এবং এই করে যাওয়ার পেছনে আজকে বাবুয়ার যে উদ্যোগ নিয়েছে, সেটাকে আমরা সবাই অসম্ভব অভিনন্দন জানাচ্ছি। এবং ভবিষ্যতে যদি কোনোরকম কোনো ব্যাঙ্গালোরে ক্রিয়াকর্মে যুক্ত হয়, কিছু করতে পারি, আমি নিজেকে ধন্যবাদ দিতে মনে করব।